এখন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করবেন। যারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করবেন। বলছেন যে সাউন্ড আসছে না স্যার, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সাউন্ড নাই। ওকে ওকে, শুনতে পাচ্ছেন? জি স্যার, ওকে, অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের ক্লাস যে টপিক সেটা আমরা বলছিলাম যে আজকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে আলোচনা করব, পাশাপাশি রাজধানী, মুদ্রা এবং হচ্ছে পুরস্কার, এই সকল গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা স্লাইডে যাই। দেখেন, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যুদ্ধ সমূহ। খেয়াল করেন, প্রথম যে যুদ্ধটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। খেয়াল করেন, ক্রুসেড বা ধর্মযুদ্ধ এটা নিয়ে আলোচনা করব। তো এই ক্রুসেড বা ধর্মযুদ্ধ খেয়াল করেন শুরু হচ্ছে 1095 থেকে 1291 সাল পর্যন্ত। এটা যুদ্ধটা হচ্ছে, ক্রুসেড যুদ্ধটা হচ্ছে 1095 থেকে 1291 সাল পর্যন্ত। পক্ষ হচ্ছে একদিকে খ্রিস্টান, অন্যদিকে হচ্ছে মুসলিম, এবং যে ভূমিটাকে কেন্দ্র করে যুদ্ধ হচ্ছে সেই ভূমিটার নাম হচ্ছে জেরুজালেম। আমরা জানি জেরুজালেম এমন একটা জায়গা যেটা হচ্ছে তিনটা ধর্মের জন্য পবিত্র স্থান। তিনটা ধর্মের পবিত্র স্থান বলা হয় জেরুজালেম ভূখণ্ডকে। এই জেরুজালেমকে কেন তিনটা ধর্মের পবিত্র স্থান বলা হচ্ছে বা কোন কোন ধর্মে সেটা আমরা দেখে নেই। আমরা জানি তিনটা ধর্ম, একটা হচ্ছে ইসলাম ধর্ম, দুই হচ্ছে ইহুদি ধর্ম, তিন হচ্ছে খ্রিস্টান ধর্ম। এই তিনটা ধর্মের পবিত্র ভূমি হচ্ছে জেরুজালেম। তো একটু খেয়াল করে দেখেন কেন এই তিনটা ধর্মের পবিত্র ভূমি বলা হচ্ছে। প্রথম, আমরা জানি ইসলাম ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে মসজিদ। আর আমাদের যত মসজিদ আছে এর মধ্যে তিনটা মসজিদ আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা মসজিদের মধ্যে প্রথমটা হচ্ছে বাইতুল্লাহ, যেটাকে বলা হয় মসজিদুল হারাম। সেকেন্ড হচ্ছে, খেয়াল করে দেখেন, যেটা হচ্ছে বলা হচ্ছে মসজিদে নববী। থার্ড হচ্ছে যে মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। খেয়াল করেন, বাইতুল মুকাদ্দাস, বা যার আরেকটা নাম হচ্ছে আল আকসা মসজিদ। সেই আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে জেরুজালেম ভূমিতে অবস্থিত। এই কারণে মুসলমানদের কাছে পবিত্র ভূমি হচ্ছে জেরুজালেম। খেয়াল করে দেখেন, আমাদের প্রধান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মিরাজের উদ্দেশ্যে গমন করেছিলেন এই আল আকসা মসজিদ থেকে নামাজ পড়ে তারপরে হচ্ছে গমন করেছিলেন। এছাড়া আমাদের বর্তমান কেবলা হচ্ছে বাইতুল্লাহ, আর এর আগে আমাদের কেবলা ছিল হচ্ছে কোনটা? বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? জেরুজালেমে অবস্থিত। এজন্য আমাদের কাছে পবিত্র ভূমি হচ্ছে কোনটা? জেরুজালেম। এরপরে দুই নম্বর হচ্ছে ইহুদি ধর্ম। আমরা যে জায়গায় প্রার্থনা করি সেটাকে বলি মসজিদ, আর ইহুদিরা যে জায়গায় প্রার্থনা করে সেটাকে বলা হয় টেম্পল। তো এই ইহুদিদের যত টেম্পল আছে এর মধ্যে কেন্দ্রীয় টেম্পল, সবচাইতে মর্যাদাপূর্ণ টেম্পল তাদের কাছে হচ্ছে এই মাউন্ট টেম্পল, যেটাকে তারা বলে ঈশ্বরের ঘর। এই মাউন্ট টেম্পল বা ঈশ্বরের ঘর এটা কোথায় অবস্থিত? জেরুজালেমে অবস্থিত। খেয়াল করেন, জেরুজালেমের যে মাউন্ট টেম্পল অবস্থিত সেটাকে কেন্দ্র করে চারিদিকে যে নিরাপত্তা বেষ্টনী দেয়াল নির্মাণ করা আছে সেই দেয়ালটার নাম হচ্ছে, খেয়াল করে দেখেন, ওয়েলিং অল, যার আরেকটা নাম হচ্ছে ওয়েস্টার্ন অল। সেই ওয়েলিং অল বা ওয়েস্টার্ন অল সেটাও কোথায় অবস্থিত? জেরুজালেম অবস্থিত। আমাদের দেশে যারা সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, তাদের পবিত্র একটা তীর্থ স্থান আছে যার নাম হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। সেম ভাবে ইহুদিদের তীর্থ স্থান একটা পর্বত যার নাম হচ্ছে অলিভ পর্বত। সেই অলিভ পর্বতটাও কোথায় অবস্থিত? জেরুজালেমে অবস্থিত। এই তিনটা কারণে আমরা দেখতে পাচ্ছি ইহুদিদের পবিত্র ভূমি হচ্ছে জেরুজালেম। মনিটরে একটা সাইটে যেন আমার ছবি দেখা যায় তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, এরপরে খেয়াল করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা কারণে ইহুদিদের পবিত্র স্থান হচ্ছে কোনটা? জেরুজালেম। আর সর্বশেষ যে খ্রিস্টানদের যে প্রধান নবী যীশু খ্রিস্ট, আমরা যাকে বলি ঈসা ইবনে মারিয়াম, সেই ঈসা ইবনে মারিয়াম বা যীশু খ্রিস্টের স্মৃতি বিজড়িত জায়গা হচ্ছে কোনটা? জেরুজালেম। এজন্য খ্রিস্টানদের কাছে পবিত্র স্থান হচ্ছে কোনটা? জেরুজালেম। তাহলে এখানে আমরা বলতে পারি, খেয়াল করে দেখেন, আল আকসা মসজিদ, মাউন্ট টেম্পল, ওয়েলিং অল, অলিভ পর্বত, এগুলো কোথায় অবস্থিত? জেরুজালেমে অবস্থিত। তাহলে এগুলো হচ্ছে জেরুজালেমে অবস্থিত। কোশ্চেন হতে পারে অলিভ পর্বত কোথায়, বা আল আকসা মসজিদ কোথায় অবস্থিত, মাউন্ট টেম্পল কোথায় অবস্থিত? কোথায়? জেরুজালেমে। এরপরে আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই। এই যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ, খেয়াল করেন,
ক্রুসেড বা ধর্মযুদ্ধ কেন বলা হচ্ছে আমরা একটু দেখে নেই। খেয়াল করেন, এখানে দুইটা ধর্মের মাঝে যুদ্ধ হচ্ছে, খ্রিস্টান এবং মুসলিম, এজন্য এটাকে বলা হচ্ছে ধর্মযুদ্ধ। আর আমরা জানি খ্রিস্টানরা একটা চিহ্ন বহন করে যেটাকে বলা হয় ক্রুশ চিহ্ন। এই ক্রুশ রক্ষার্থে তারা যে যুদ্ধ করতেছে সেটাকেই বলা হচ্ছে ক্রুসেড। তো খেয়াল করে দেখেন, এই ক্রুসেড বা ধর্মযুদ্ধে মূলত হচ্ছে, খেয়াল করে দেখেন, দুইটা সাম্রাজ্য, একটা হচ্ছে ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্য, আরেকটা হচ্ছে মধ্যপ্রাচ্যের সেলজুক সাম্রাজ্য। এই মধ্যপ্রাচ্যের সেলজুক সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছে সালাউদ্দিন আল আইয়ুবী, আর এই ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্যের যারা খ্রিস্টান এদের নেতৃত্ব দিচ্ছে গডফ্রে। এই গডফ্রে বনাম সালাউদ্দিন আল আইয়ুবী এরা হচ্ছে সেনাপতি ছিল, এদের মাঝেই যুদ্ধ হয়েছে। এবং খেয়াল করে দেখেন, আমরা একটু যদি হিস্ট্রিটা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো এই জেরুজালেম ভূখণ্ড এটা সর্বপ্রথম, খেয়াল করেন, এই জেরুজালেম ভূখণ্ড এটা সর্বপ্রথম মুসলমানদের অধীনে ছিল না, এটা ইহুদিদের অধীনে ছিল। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় আমরা দেখতে পাই যে মুসলমানরা সর্বপ্রথম এই জেরুজালেম ভূমি জয় করছে। তিনি এটা জয় করে সকল ধর্মের জন্য উন্মুক্ত করে দিলেন যে সবাই এখানে প্রার্থনা করতে পারবে। কিন্তু এই ভূমি শাসন করবে কারা? মুসলমানরা। এরপরে ইসলামের অন্যান্য খলিফারাও শাসন করলো এবং সর্বশেষ আমরা দেখতে পেলাম যে মধ্যপ্রাচ্যের একটা মুসলিম সাম্রাজ্য ছিল যার নাম হচ্ছে সেলজুক সাম্রাজ্য। সেই সেলজুক সাম্রাজ্যের অধীনে জেরুজালেম ভূমিটা শাসিত হতে থাকে। কিন্তু এই সেলজুক শাসন ব্যবস্থা কিছুটা দুর্বলতা দেখা দেয় 1000 সাল পরবর্তী সময়ে। এই সেলজুক সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে আমরা দেখতে পেলাম 1095 সালে জেরুজালেম ভূমিতে আক্রমণ করলো কারা? এই যে খ্রিস্টান, যাদেরকে আমরা বললাম যে ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানরা আক্রমণ করলো গডফ্রের নেতৃত্বে। ফলে একদিকে ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানরা, অন্যদিকে হচ্ছে মধ্যপ্রাচ্যের সেলজুক সাম্রাজ্যের মুসলমানরা, দুইটা ধর্মের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল, যে কারণে এটাকে আমরা বলছি ধর্মযুদ্ধ। সেই যুদ্ধে আমরা দেখতে পাই গডফ্রের নেতৃত্বে প্রথম দিকে ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানরা জয়লাভ করতে থাকে, মুসলমানরা কিছুটা পরাজিত হচ্ছে। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যে মধ্যপ্রাচ্যের একজন বিখ্যাত বীর সালাউদ্দিন আল আইয়ুবী এবং এই সেলজুক সাম্রাজ্যের একজন নেতা ছিল যার নাম হচ্ছে আলপ আরসালান, তাদের নেতৃত্বে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে যুদ্ধ পরিচালনা করতে থাকে এবং ফাইনালি সেই যুদ্ধে আমরা দেখতে পেলাম জয়লাভ করলো কারা? মুসলিমরা। যারা জয়লাভ করবে তাদের উপর আমরা টিক চিহ্ন দিব। তাহলে ক্রুসেড বা ধর্মযুদ্ধে জয়লাভ করছে কারা? মুসলিমরা জয়লাভ করছে। এখন আমরা ইতিহাসে যত যুদ্ধ দেখতে পাই, এই যুদ্ধগুলোর মধ্যে খেয়াল করে দেখেন কোন যুদ্ধ আছে যে যুদ্ধটা মাত্র 10 বছর হয়েছে, কোন যুদ্ধ আছে 30 বছর হয়েছে, কোন যুদ্ধ 100 বছর প্লাস। এই কারণে নাম হয়েছে শতবর্ষব্যাপী যুদ্ধ। কিন্তু ইতিহাসে এত দীর্ঘমেয়াদী কোন যুদ্ধ আমরা পাই নাই, খেয়াল করে দেখেন, যেটা প্রায় 200 বছর ধরে চলমান ছিল। তাহলে আমরা বলতে পারি ইতিহাসের সবচাইতে দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী যুদ্ধ কোনটা? সেটা হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। কিন্তু যদি কোশ্চেন হয় ইতিহাসের সবচেয়ে ধ্বংসযোগ্য যুদ্ধ কোনটা, যে যুদ্ধে সবচেয়ে বেশি ভয়াবহতা বা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, এজন্য বলা হচ্ছে সবচেয়ে ধ্বংসযোগ্য যুদ্ধ। তো ইতিহাসের সবচেয়ে ধ্বংসযোগ্য যুদ্ধ কোনটা একটু কমেন্ট করেন তো দেখি। স্যার পিডিএফ দিয়েন। হ্যাঁ, পিডিএফ দেওয়ার জন্যই তো মূলত তৈরি করা হয়েছে, সমস্যা নাই, পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে। স্যার এগুলো লিখবো না, না এগুলা বোঝেন আপনাদের, এগুলো হচ্ছে আমরা দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব, পিডিএফ শিট দিয়ে দিব, আপনারা জাস্ট যেগুলো লিখতে বলবো সেগুলো লিখে নেবেন। তো বলেন যে ইতিহাসের সবচেয়ে ধ্বংসযোগ্য যুদ্ধ কোনটা? একটু কমেন্ট করেন দেখি। বলছেন ধর্মযুদ্ধ, আর কেউ? দেখেন, আমরা বললাম ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদের যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ বা ক্রুসেড, কিন্তু ইতিহাসের সবচেয়ে ধ্বংসযোগ্য যুদ্ধ যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই ক্রুসেড বা ধর্মযুদ্ধ হয়েছে ছোট্ট একটা ভূমিকে কেন্দ্র করে, জেরুজালেম ভূমিকে কেন্দ্র করে, সেখানে যুদ্ধ হয়েছে, কয়েক লাখ মানুষ মারা গেছে। কিন্তু আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, খেয়াল করে দেখেন অনেক রাষ্ট্র ইনভলভ ছিল, এক গ্রুপ আর এক গ্রুপ, এক গ্রুপের রাষ্ট্র অন্য গ্রুপের রাষ্ট্রগুলোকে গণহারে বোমা হামলা শুরু করছে। কোথায় সাধারণ জনগণ আছে, কোথায় সোলজার আছে, কোনো কিছু দেখা দেখি নাই, গণহারে বোমা হামলা শুরু করছে। এবং এক হিরোশিমা, জাপানের হিরোশিমাতে একদিনের বোমা হামলায় মারা গেছে 1,76,000। নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় মারা গেছে একদিনে 1,12,000।
তাহলে আমরা দেখতে পাই ইতিহাসের সবচাইতে ধ্বংসযোগ্য যুদ্ধ, ভয়াবহতম যে যুদ্ধ, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে যুদ্ধে প্রথমবারের মতন আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ইউজ করছে। তাহলে সবচাইতে ধ্বংসযোগ্য যুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অনেকে বলছেন হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একজন বলছেন সিপ্পিনের যুদ্ধ। দেখেন এই যুদ্ধগুলো, সিপ্পিনের যুদ্ধ, যে বদরের যুদ্ধ, এই যুদ্ধগুলো হয়েছে ঢাল তলোয়ার নিয়ে। এত খুব বেশি মানুষ মারা যায় না, কিন্তু খেয়াল করে দেখেন একটা এলাকায় যদি আপনি বোমা হামলা করেন, সাথে সাথেই দেখবেন যে হচ্ছে কি বলে 200, 400, 500 মানুষ মারা যাচ্ছে, 1000 মানুষ মারা যাচ্ছে। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, ওকে। তাহলে আমরা হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ পড়লাম, খেয়াল করেন। এরপরে দ্বিতীয়ত হচ্ছে ট্রাফালগার যুদ্ধ। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ হচ্ছে ট্রাফালগার যুদ্ধ। খেয়াল করেন, আমরা জানি ইউরোপের একটা দেশে একটা অন্তরীপ ছিল। অন্তরীপের নাম হচ্ছে ট্রাফালগার অন্তরীপ। অন্তরীপ কি জিনিস? একটা ভূখণ্ডের, একটা দেশ বা একটা ভূখণ্ডের সরু অংশ যদি সাগর বা মহাসাগরের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে প্রসারিত হয়, তাহলে সেটাকে বলা হয় অন্তরীপ, কেপ। এই অন্তরীপ বা কেপ খেয়াল করে দেখেন, যেটা একটা ভূখণ্ডের সরু অংশ সাগর বা মহাসাগরের মধ্যে প্রবেশ করে আবার প্রসারিত হবে ধীরে ধীরে, সেটাকে বলা হচ্ছে অন্তরীপ। এইরকম একটা অন্তরীপ যার নাম হচ্ছে ট্রাফালগার অন্তরীপ, যেটা হচ্ছে কোথায় অবস্থিত? স্পেনে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রাফালগার অন্তরীপ কোথায় অবস্থিত? স্পেনে অবস্থিত। কিন্তু এই অন্তরীপ গুলো খেয়াল করে দেখেন অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ দেখেন সাগরের মধ্যে প্রবেশ করছে। তাহলে এখানে আপনার সমুদ্র বন্দর তৈরি করতে পারবেন। সমুদ্র বন্দর তৈরি করলে আপনার বিভিন্ন দেশের সাথে আমদানি রপ্তানি হবে, এখানে ব্যাপক পরিমাণ বিজনেস হবে, ট্যাক্স পাবে গভর্নমেন্ট, এবং একই সাথে সমুদ্রের মধ্যে তাহলে পর্যটন শিল্পের কি হবে? বিকাশ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্তরীপ গুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক ভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর সেই অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ জায়গা, এই অন্তরীপের উপরে নজর পড়লো, যেটা হচ্ছে কার? স্পেনের। কিন্তু এই যেহেতু অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর ইনকাম হয়, আর এই সময় ইউরোপের সবচাইতে প্রভাবশালী রাষ্ট্র ছিল যার নাম হচ্ছে যুক্তরাজ্য। সেই যুক্তরাজ্যের নজর পড়লো যে এই ট্রাফালগার অন্তরীপ কি করতে হবে? দখল করতে হবে। এই জন্য যুক্তরাজ্য 1805 সালে কোথায় আক্রমণ করলো? এই ট্রাফালগার অন্তরীপে আক্রমণ করলো। ফলে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্যের সাথে কার যুদ্ধ শুরু হয়ে গেল? স্পেনের যুদ্ধ শুরু হয়ে গেল। কত সালে? 1805 সালে। এখন খেয়াল করেন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যে শত্রু কি হবে? বন্ধু হবে। বোঝার ট্রাই করেন, শত্রু কি হবে? বন্ধু হবে। তো আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য কোথায় আক্রমণ করছে? স্পেনে আক্রমণ করছে। তাহলে স্পেনের শত্রু হচ্ছে কোন দেশ? যুক্তরাজ্য। আর যুক্তরাজ্যের শত্রু ছিল যে দেশ, তার নাম হচ্ছে ফ্রান্স। তাহলে শত্রু কি হচ্ছে? বন্ধু হচ্ছে। তাহলে স্পেনের বন্ধু কে হচ্ছে? ফ্রান্স। এজন্য আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধে একদিকে যুক্তরাজ্য, অন্যদিকে হচ্ছে ফ্রান্স এবং স্পেন। এবার আসেন একটু বোঝার ট্রাই করি। আমরা যেটাকে বললাম শত্রু কি হবে? স্যার আজকে রাজধানী এবং মুদ্রার ক্লাস হবে না? হ্যাঁ, এই টপিকের মধ্যেই রাজধানী মুদ্রা। খেয়াল করে দেখেন, আপনাদের এই টপিকের নামই হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক পুরস্কার, তারপরে বিভিন্ন যুদ্ধ সমূহ, আইনসভার নাম, এবং হচ্ছে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এই জন্য যে সকল বিষয়গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো পরীক্ষায় আসবে, সেগুলো আমরা মূলত পড়াচ্ছি। বুঝতে পারছেন কিনা? রাজধানী কোন দেশের রাজধানীর নাম কি, এটা তো আসলে মনে করেন আপনাদের ধরে ধরে পড়ানোর কিছু নাই, এটা আপনারা বইতেই পড়ে নিতে পারবেন। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিব, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, আমরা বললাম শত্রু কি হবে? বন্ধু হবে। খেয়াল করে দেখেন, যেটাকে বলা হচ্ছে পিং পং ডিপ্লোম্যাসি, যে ডিপ্লোম্যাসির মূল কথা হচ্ছে আপনার শত্রু আপনার বন্ধু হবে। এই একটা ডিপ্লোম্যাসি যদি মাথায় রাখতে পারেন যে শত্রু বন্ধু হবে, তাহলে অসংখ্য কোশ্চেনের অ্যান্সার আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। যেমন দেখেন, আপনারা বাংলাদেশ বিষয়বলিতে মুখস্থ করেন, আপনারা মুখস্থ করেন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কোন দেশ আমাদের পক্ষে ছিল, কোন দেশ আমাদের বিপক্ষে ছিল। দেখেন, আমরা মুখস্থ করবো না, জাস্ট এই ডিপ্লোম্যাসিটা কাজে লাগাবো। আমরা মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা বিষয় দেখছি যে বাংলাদেশের শত্রু কে ছিল? বাংলাদেশের শত্রু ছিল হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের শত্রু কে ছিল? ইন্ডিয়া। তাহলে শত্রু কি হবে? বন্ধু হবে। তাহলে বাংলাদেশের বন্ধু কে হবে? ইন্ডিয়া। দেখেন, মুক্তিযুদ্ধে আপনাদেরকে সহযোগিতা করছে যে দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া বা ভারত। আবার
পাকিস্তানের শত্রু ইন্ডিয়ার, ইন্ডিয়ার আর একটা শত্রু হচ্ছে চায়না, তাহলে শত্রু কি হবে? বন্ধু হবে। চায়না কার বন্ধু হবে? পাকিস্তানের। এই জন্য দেখেন আপনাদের মুক্তিযুদ্ধে চায়না পাকিস্তানকে সহযোগিতা করছে আর বাংলাদেশের বিরোধিতা করছে। আমাদের শত্রু ছিল মুক্তিযুদ্ধের সময় কোন দেশ? চায়না। এবার আসেন, আপনারা প্রত্যেকে ফেসবুক ইউজ করেন, ফ্রেন্ডের ফ্রেন্ড কি হয়? মিউচুয়াল ফ্রেন্ড। তো আমাদের ফ্রেন্ড ছিল বললাম ইন্ডিয়ার ফ্রেন্ড ছিল হচ্ছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। এই জন্য দেখেন রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন আপনাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে। আপনাদের মুক্তিযুদ্ধে যুদ্ধ করার জন্য তারা 8ম নৌবহর প্রেরণ করছিল বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। আবার খেয়াল করে দেখেন, আপনার এই যে বন্ধু, এই বন্ধু শত্রু, তাহলে আপনার কি হবে? শত্রু হবে। তো আপনার বন্ধু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, তার শত্রু ছিল হচ্ছে ইউএসএ, তাহলে ইউএসএ আপনার কি হবে? শত্রু হবে। দেখেন আপনাদের মুক্তিযুদ্ধে ইউএসএ আপনাদের কি ছিল? বিপক্ষে ছিল। আমরা জানি যে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অর্থাৎ পাকিস্তানকে সহযোগিতা করার জন্য এই ইউএসএ 7ম নৌবহর প্রেরণ করে। তাহলে কোন দেশ বন্ধু হচ্ছে, কোন দেশ শত্রু হচ্ছে মুক্তিযুদ্ধে, সেটা আমরা হচ্ছে পিং পং ডিপ্লোম্যাসি দিয়ে বুঝতে পারছেন কিনা? তো তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স কাকে সহযোগিতা করলো? স্পেনকে সহযোগিতা করলো। স্পেন এবং ফ্রান্স একদিকে, অন্যদিকে হচ্ছে যুক্তরাজ্য। এবার একটা বিষয় আপনার মাথায় রাখবেন, প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে সেটা হচ্ছে এই যুক্তরাজ্য যখন স্বাধীনতা যুদ্ধ করবে, তখন আমরা দেখতে পাই যে শুধুমাত্র যুক্তরাজ্য তার স্বাধীনতা যুদ্ধে হেরে গেছে। খেয়াল করে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে শুধু ভিন্ন বিষয়, স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে ভিন্ন বিষয়, বাকি সকল যুদ্ধের ক্ষেত্রে এই যুক্তরাজ্য যেদিকে যোগদান করছে সেই পক্ষ জয়লাভ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাজ্য কি হচ্ছে? অধিকাংশ ক্ষেত্রে জয়লাভ করতেছে। তাহলে এই যুদ্ধেও জয়লাভ করছে কোন দেশ? যুক্তরাজ্য। আর পরাজিত হচ্ছে ফ্রান্স এবং স্পেন। এখন দেখেন আমাদের মুক্তিযুদ্ধে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের সেনাবাহিনী। কেন সেনাবাহিনী? কারণ আমাদের দেশে খেয়াল করে দেখেন চারিদিকের মধ্যে প্রায় 3 দিকে হচ্ছে স্থলভূমি আর একদিকে হচ্ছে জলভূমি। তাহলে যুদ্ধ বাঁধলে আমাদের স্থলভূমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটার এরিয়া বেশি, আর সেই স্থলভূমি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে সেনাবাহিনী। এজন্য আমাদের দেশে হচ্ছে সেনাবাহিনীর গুরুত্ব বেশি। কিন্তু আমরা জানি এই যে যুক্তরাজ্য, এটা হচ্ছে দ্বীপ রাষ্ট্র। তাহলে এই যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য কোন বাহিনী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? সেটা হচ্ছে ব্রিটিশ নৌবাহিনী। তো এই ব্রিটিশ নৌবাহিনীর অসীম ভূমিকার কারণে, এদের কর্তৃত্ব বা গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে আমরা দেখতে পাই এই যুদ্ধে খুব সহজে জয়লাভ করছে কোন দেশ? যুক্তরাজ্য। এই জন্য যুক্তরাজ্য চিন্তা করলো এই ব্রিটিশ নৌবাহিনীকে স্মরণীয় করে রাখতে হবে। এই জন্য যুক্তরাজ্য তার রাজধানী শহরে এই ট্রাফালগার যুদ্ধ জয়ের প্রেক্ষিতে একটা স্কোয়ার বা চত্বর নির্মাণ করলো। যেহেতু ট্রাফালগার যুদ্ধের জয়ের প্রেক্ষিতে এই চত্বর নির্মাণ করা হচ্ছে, এই জন্য এই চত্বর বা স্কোয়ারের নাম দেওয়া হচ্ছে ট্রাফালগার স্কোয়ার। সেই ট্রাফালগার স্কোয়ার বা ট্রাফালগার চত্বর, খেয়াল করেন এই ট্রাফালগার স্কোয়ার বা ট্রাফালগার চত্বর এটা কোথায় অবস্থিত? যুক্তরাজ্যের রাজধানী কোথায়? লন্ডনে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রাফালগার স্কোয়ার বা ট্রাফালগার চত্বর লন্ডনে অবস্থিত, কিন্তু ট্রাফালগার বা যেটাকে আমরা বললাম ট্রাফালগার অন্তরীপ, সেটা মূলত কোথায় ছিল? স্পেনে অবস্থিত ছিল। এবং যে স্পেনের কাছ থেকে এটা নেওয়ার জন্য যুক্তরাজ্য যুদ্ধ করছে 1805 সালে, এই জন্য এই যুদ্ধকে বলা হচ্ছে ট্রাফালগার যুদ্ধ। তাহলে আমরা ট্রাফালগার যুদ্ধটা পড়ে ফেললাম। স্যার ইন্ডিয়া উপকারের চাইতে অপকার বেশি করছে, সেটা ভিন্ন কথা, কিন্তু মুক্তিযুদ্ধে তো আমাদের সহযোগিতা করছিল, আমাদের সেই বিষয়টা আলোচনা ছিল, সেটা বললাম। হ্যাঁ, অবভিয়াসলি আপনার কথা যেটা সেটাও ঠিক আছে। সেটা হচ্ছে পরবর্তীতে কোন রাষ্ট্র তো আসলে স্বার্থ ছাড়া কাজ করে না, তার স্বার্থ না থাকলে কি সে কাজ করবে? করবে না। রাশিয়াও আমাদেরকে সহযোগিতা করছে, তার স্বার্থ ছিল, এই কারণে সে করছে। আবার দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সহযোগিতা করছে, কারণ এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল। রাষ্ট্র স্বার্থ ছাড়া কখনো কাজ করে না, ঠিক আছে? তাহলে আমরা ট্রাফালগার যুদ্ধ দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন যে ট্রাফালগার যুদ্ধ জয়ের প্রেক্ষিতে যুক্তরাজ্যের রাজধানীতে একটা চত্বর বা স্কোয়ার নির্মাণ করা হয়েছে, যার নাম হচ্ছে ট্রাফালগার স্কোয়ার বা ট্রাফালগার চত্বর। যেমন দেখেন আপনাদের এই যুদ্ধে সেনাবাহিনীর কর্তৃত্ব ছিল মুক্তিযুদ্ধে, এই জন্য আপনারা বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় শিখা অনির্বাণ সহ এরকম বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করছেন, সেম ভাবে যুক্তরাজ্য সেটা করছে। তাহলে ট্রাফালগার যুদ্ধ আমরা পড়লাম। এরপরে পরবর্তী যে যুদ্ধ তার নাম হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। খেয়াল করেন ওয়াটারলু যুদ্ধ, এই ওয়াটারলু যুদ্ধ হচ্ছে মূলত 1815 সালে কার কার মাঝে? ফ্রান্স বনাম
যুক্তরাজ্যের মাঝে। আর এই ওয়াটারলু যুদ্ধটা হচ্ছে, খেয়াল করে দেখেন, ওয়াটারলু নামক স্থানে যুদ্ধ হচ্ছে কার কার মাঝে? যুক্তরাজ্য এবং ফ্রান্সের মাঝে 1815 সালে। এই জন্য এই যুদ্ধের নাম ওয়াটারলু যুদ্ধ। এবং সেই ওয়াটারলু যে জায়গায় যুদ্ধ হচ্ছে, এই জায়গাটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বেলজিয়ামের যে রাজধানী, যার নাম হচ্ছে ব্রাসেলস, সেই ব্রাসেলস অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা বিষয় জেনে নিলাম, যে রাজধানী, সেটা হচ্ছে বেলজিয়ামের রাজধানীর নাম কি? ব্রাসেলস। সেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওয়াটারলু স্থানটা অবস্থিত। আর সেই ওয়াটারলু নামক জায়গায় 1815 সালে যুক্তরাজ্য এবং ফ্রান্সের মাঝে যুদ্ধ হচ্ছে। এই জন্য সেই যুদ্ধের নাম আমরা কি বললাম? ওয়াটারলু যুদ্ধ। খেয়াল করেন, এই ওয়াটারলু যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্রান্স, এই ফ্রান্সের সেনাপতি ছিল হচ্ছে নেপোলিয়ন, আর যুক্তরাজ্যের সেনাপতি ছিল কি? ডিউক অফ ওয়েলিংটন। এখন আমরা কিছুক্ষণ আগেই বলছি, যত যুদ্ধ হয়েছে অধিকাংশ যুদ্ধে কোন দেশ জয়লাভ করছে? এই যে যুক্তরাজ্য। তাহলে এই যুদ্ধেও জয়লাভ করছে কোন দেশ? যুক্তরাজ্য। আর যুক্তরাজ্য এই যুদ্ধে তার অন্যতম শত্রু দেশ কোনটা? এই ফ্রান্সকে হারাচ্ছে। এই জন্য যুক্তরাজ্য ব্যাপক পরিমাণ খুশি হয়, আর সেই খুশির ক্রেডিট যাচ্ছে যুক্তরাজ্যের সেনাপতি, যার নাম হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন। এই জন্য ডিউক অফ ওয়েলিংটনকে যুক্তরাজ্য এই সময় জাতীয় বীরের মর্যাদা প্রদান করে। ন্যাশনাল হিরো কে? এই ডিউক অফ ওয়েলিংটন। তার নেতৃত্বে যুক্তরাজ্য এই যুদ্ধে জয়লাভ করছে, বা ফ্রান্সের মতন এত শক্তিশালী রাষ্ট্রকে পরাজিত করছে। এখন খেয়াল করেন, এই যুদ্ধে হেরে যাচ্ছে কোন ব্যক্তি? নেপোলিয়ন। তো এই নেপোলিয়নকে এখন কি দেওয়া হবে? খেয়াল করেন, পানিশমেন্ট দেওয়া হবে। একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের মতন এশিয়ার রাষ্ট্রগুলোতে আমরা জাতিগতভাবে, খেয়াল করে দেখেন, হার্ড ডিপ্লোম্যাসি অবলম্বন করি, মানে কঠোর নীতি অবলম্বন করি। জাতিগতভাবে এশিয়ান যারা আছে তারা অনেক কঠোর নীতি অবলম্বন করে, কিন্তু ইউরোপিয়ান যারা, তারা অনেক ক্ষেত্রে নমনীয় নীতি অবলম্বন করে। খেয়াল করেন, তো এই এশিয়ার যারা যারা হচ্ছে কঠোর নীতি অবলম্বন করে, একটু দেখেন, আপনাদের দিয়ে উদাহরণ দেই। সেটা হচ্ছে আপনাদের বাসা বাড়িতে কোনো ছোট ছেলে মেয়ে দুষ্টামি করলে, মারামারি করলে আপনারা ধরেই দেখেন ঠাসঠুস মেরে দেন। ওদেরকে বোঝান না যে মারামারি করা যাবে না, দুষ্টুমি করা যাবে না, এগুলো করেন না। কঠোর নীতি, ধরেই ঠাসঠুস মার। কিন্তু খেয়াল করে দেখেন, ইউরোপিয়ানরা বলতেছে এই কোমলমতি বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না, কারণ এটা তাদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে অন্তরায় হতে পারে। খেয়াল করেন, ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কি হতে পারে? অন্তরায় হতে পারে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের ওরা সকল ক্ষেত্রে নমনীয় নীতি অবলম্বন করতেছে, আর আমরা কঠোর নীতি অবলম্বন করতেছি। এবং খেয়াল করে দেখেন, আমরা যদি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে উদাহরণ দেই, সেটা হচ্ছে যখন আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম, পূর্ব পাকিস্তান, আর ওই অংশের নাম ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই পাকিস্তানে একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে যে এই সময় ব্যবসায়ীরা দুধের সাথে পানি মিশানো শুরু করলো। এখন এই দুধের সাথে যখন পানি মিশাচ্ছে, তখন তারা চিন্তা করলো যে এই যে নৈতিকতা বা মূল্যবোধের ক্ষেত্রে, খেয়াল করে দেখেন যে অবক্ষয়টা কেন হচ্ছে। তো এই জন্য গভর্নমেন্ট চিন্তা করলো যে এই নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, দুধের সাথে পানি মেশাচ্ছে, তো আমাদের এটা বন্ধ করতে হবে। এই জন্য গভর্নমেন্ট একটা আইন করলো যে যদি কোনো দুধ বিক্রেতা দুধে পানি মিশায়, তাহলে তাকে 10 টাকা জরিমানা। এখন 10 টাকা জরিমানার আইন করছে, কিন্তু 1 বছর পরে দেখা যাচ্ছে যে দুধে পানি মেশানোর পরিমাণ কমছে। দেখেন, আইন করলো কমানোর জন্য, কিন্তু দুধে পানি মেশানোর পরিমাণ কি হয়েছে? বাড়ছে, কমে নাই। কি করছে? বাড়ছে। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, দুধে পানি মেশানোর পরিমাণ কেন বাড়লো? এটা বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে 10 টাকা জরিমানার টাকা তুলবে হচ্ছে পুলিশ ও প্রশাসনের লোকজন। এখন পুলিশ এবং প্রশাসনের লোকজন ব্যবসায়ীদের যে বলতেছে আমাকে 2 টাকা বা 5 টাকা ঘুষ দাও, তাহলে কিন্তু জরিমানা করব। তো দেখা যাচ্ছে যে দুধে পানি মিশাচ্ছে বা মিশাচ্ছে না, এদের প্রত্যেকের কাছ থেকে তারা কি নিচ্ছে? ঘুষ নিচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন তো, যারা এতদিন ধরে দুধে পানি মিশায় নাই, তাদের কাছে যদি আপনি ঘুষ নেন, সেই ঘুষের টাকা কিভাবে তুলবে? অতিরিক্ত পানি মিশায়। তাহলে দুধে পানি মেশানোর পরিমাণ কি হচ্ছে? বাড়ছে, কমে নাই। কিন্তু ইউরোপের রাষ্ট্রগুলোতে যখন এই প্রবলেমটা দেখা যায় যে দুধে পানি মেশাচ্ছে, তখন তারা চিন্তা করলো যে কেন দুধে পানি মিশাচ্ছে। তখন তারা কারণ উদ্ঘাটন করতে যেয়ে দেখলো যে আমাদের দেশে প্রতিদিন দুধের চাহিদা সাপোজ 10 ব্যারেল, কিন্তু উৎপাদন হচ্ছে 9 ব্যারেল। তাহলে ঘাটতি কত? 1 ব্যারেল। এই ঘাটতি 1 ব্যারেল তারা দুধে পানি মিশিয়ে সেটা পূরণ করতেছে। তো তারা চিন্তা করলো যে যদি আমরা দুধ উৎপাদনটা 1 ব্যারেল বৃদ্ধি করে দেই, তাহলে আমার সমস্যা কি হয়ে যাচ্ছে? সমাধান হয়ে যাচ্ছে। এই জন্য ওরা দুধ উৎপাদনটা হচ্ছে কত ব্যারেল করে দিল? 10 ব্যারেল করে দিল। চাহিদাও কত? 10 ব্যারেল। তাহলে 10 আর 10 কি হয়ে গেল? সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। যদি এখানে ঘাটতি থাকতো তাহলে দুধে পানি মিশাইতো, যেহেতু ঘাটতি থাকতেছে না, মিশাচ্ছে না। বুঝতে পারছেন কিনা? এই জন্য উৎপাদন বাড়াই দিছে, সমস্যা কি হয়ে গেল? সমাধান হয়ে গেল।
ও আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, খেয়াল করে দেখেন যে ইউরোপের রাষ্ট্রগুলো দেখেন নমনীয় ভাবে তারা এই চিন্তা ভাবনা করে গবেষণা করে সমস্যার কি করে ফেললো, সমাধান করে ফেললো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ জাতিগত ভাবে হচ্ছে নমনীয়, আমরা জাতিগত ভাবে হচ্ছে কঠোর। এই জন্য ইউরোপের রাষ্ট্রগুলো খেয়াল করে দেখেন ওরা মৃত্যুদণ্ড প্রথাটা দেয় না, ওরা বলে যে নির্বাসনে পাঠাইতে হবে। কিন্তু আমাদের এশিয়াতে হইলে আমরা কি করি, এখানে হচ্ছে মেরে ফেলি। তো এখানে যেহেতু নেপোলিয়ন কি হচ্ছে, পরাজিত হচ্ছে, এই জন্য যুক্তরাজ্য বললো যে একে মেরে ফেলা যাবে না, একে হচ্ছে নির্বাসনে পাঠাতে হবে। এই জন্য নেপোলিয়নকে আমরা দেখতে পাই যে একটা দ্বীপে নির্বাসনে পাঠানো হচ্ছে, একটা দ্বীপে নির্বাসনে পাঠানো হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে, নেপোলিয়নকে সর্বপ্রথম কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়, একটু বলেন। নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? নেপোলিয়নকে সর্বপ্রথম কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়, বলেন, বলতে পারবেন? আচ্ছা, একজন লিখছেন যে স্যার আমরা হচ্ছে নতুন লেকচার শিট কবে পাবো। এটা আপনাদের যে ইয়ে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে নক দিবেন, কোচিং এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে, ঠিক আছে। আচ্ছা, নেপোলিয়নকে প্রথম কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? বলছেন যে হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ, কয়েকজন বলছেন সেন্ট হেলেনা দ্বীপ। আচ্ছা, সেন্ট হেলেনা দ্বীপ এখন কমন পড়ছে। আচ্ছা, আমরা একটু দেখি যে নেপোলিয়নকে প্রথম কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়, একটু খেয়াল করেন। খেয়াল করেন, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স। দেখেন এখানে হচ্ছে কোন দেশ, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, এখানে হচ্ছে ফ্রান্স আর এখানে হচ্ছে যুক্তরাজ্য। খেয়াল করেন, এখন আমরা দেখতে পাচ্ছি এই ফ্রান্সের সেনাপতি নেপোলিয়ন যুদ্ধে পরাজিত হচ্ছে। এখন নেপোলিয়ন যখন যুদ্ধে পরাজিত হচ্ছে, তখন এই নেপোলিয়নকে প্রথমবার নির্বাসনে পাঠানো হলো একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে ভূমধ্যসাগরীয় একটা দ্বীপ, যার নাম হচ্ছে সেন্ট এলবা। খেয়াল করেন, সেন্ট এলবা দ্বীপ। এই সেন্ট এলবা দ্বীপ কোথায় অবস্থিত? ভূমধ্যসাগরে। সেখানে তাকে কি করা হচ্ছে? নির্বাসনে পাঠানো হচ্ছে। কিন্তু নেপোলিয়ন দীর্ঘদিন ধরে ফ্রান্সের ক্ষমতায় ছিল, তাকে নির্বাসনে পাঠাইলে তার এখন ইচ্ছা যে কোনো ভাবে হোক আমার আবার শক্তি সঞ্চয় করে আমাকে আবার ফ্রান্সের ক্ষমতা দখল করতে হবে। এই জন্য সে এই ফ্রান্সের, খেয়াল করে দেখেন, এই যে সেন্ট এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হচ্ছে, এরপরে আশপাশের বিভিন্ন দ্বীপ থেকে সৈন্যদেরকে সে জোগাড় করে প্রশিক্ষণ দিয়ে সে আবার এই ফ্রান্সের ক্ষমতা দখল করলো। এরপরে আবার যুক্তরাজ্যের সাথে তার কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধে আবারও নেপোলিয়ন কি হচ্ছে? পরাজিত হচ্ছে। তখন যুক্তরাজ্য চিন্তা করলো নেপোলিয়নকে আশপাশে কোনো দ্বীপে নির্বাসনে পাঠালে সে বারবার কি করবে? অ্যাটাক করবে। এই জন্য তাকে এত দূরে নির্বাসনে পাঠাতে হবে যেখান থেকে কখনো ফিরে আসতে না পারে। এই জন্য দেখেন এই নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হচ্ছে এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, আফ্রিকা মহাদেশ পাড়ি দিয়ে, এই জায়গায় একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে সেন্ট হেলেনা। এই সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসনে পাঠানো হচ্ছে। এটা হচ্ছে সাউথ আটলান্টিক, মানে হচ্ছে কি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। তাহলে নেপোলিয়নকে প্রথম কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছে? সেন্ট এলবা, যেটা কোথায়? ভূমধ্যসাগরে। আর সর্বশেষ বা দ্বিতীয় নির্বাসন সেটা হচ্ছে কোথায়? সেন্ট হেলেনা, যেটা কোথায় অবস্থিত? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এবং এই দ্বীপে নেপোলিয়ন মৃত্যুবরণ করে 1821 সালে। তাহলে আপনারা যারা বলছেন নেপোলিয়নকে প্রথম নির্বাসন দেওয়া হয় সেন্ট হেলেনা, হবে না, কোনটা? সেন্ট এলবা। আর দ্বিতীয় বা সর্বশেষ হচ্ছে সেন্ট হেলেনা। ওকে, তাহলে দেখাই দিলাম। দেখেন এই যে এখানে আমি ডিটেল লিখে দিছি যে নেপোলিয়নকে প্রথম নির্বাসন দেওয়া হচ্ছে সেন্ট এলবা ভূমধ্যসাগর, সেটা হচ্ছে 1814 সালে। এরপরে দ্বিতীয় নির্বাসন হচ্ছে সেন্ট হেলেনা দক্ষিণ আটলান্টিক মহাসাগর 1815 সালে। আর নেপোলিয়ন মৃত্যুবরণ করে 1821 সালে কোন দ্বীপে? সেন্ট হেলেনা দ্বীপে। ক্লিয়ার? ওকে, তাহলে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। এরপর আসেন, আরো গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে আফিম যুদ্ধ। খেয়াল করেন, এই আফিম যুদ্ধ মূলত হচ্ছে 1839 থেকে 1842 সাল পর্যন্ত। কার কার মাঝে? যুক্তরাজ্য এবং কার মাঝে? চীনের মাঝে। এবার আসেন, আমরা এখানে চীনের মানচিত্র আঁকাইছি, দেখেন চীন, আর এখানে চীনের নিচে একটা জায়গা আছে যার নাম হচ্ছে হংকং। নাম কি? হংকং। এখন আসেন, আমরা একটা সময় দেখতে পাইছি পুরা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে যে দেশ, তার নাম হচ্ছে যুক্তরাজ্য। পৃথিবীর বিভিন্ন অঞ্চল ব্যাপী এমন কোন মহাদেশ ছিল না যেখানে যুক্তরাজ্যের কলোনি বা উপনিবেশ ছিল না। এ কারণে আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা বলা হয় যে ব্রিটেনের 200 বছরে কখনো সূর্য অস্ত যায় নাই। কারণ আপনি পৃথিবীর যে অঞ্চলে যাবেন সেখানে যুক্তরাজ্যের কলোনি ছিল, তার ভূমি ছিল। তো সূর্য আমরা জানি এক প্রান্তে অস্ত গেলে অন্য প্রান্তে উদীয়মান থাকে।
সূর্য যেখানে উদীয়মান থাকবে সেখানেই কার কলোনি আছে? যুক্তরাজ্যের। এজন্য বলা হচ্ছে 200 বছরে যুক্তরাজ্যের সূর্য অস্ত যায় নাই। এখন খেয়াল করেন, এই যুক্তরাজ্য চিন্তা করলো যে এশিয়াতে আমার আধিপত্যটা দীর্ঘস্থায়ী করতে হবে, কারণ আমেরিকা আফ্রিকা মহাদেশে ওরা স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করছে ইতিমধ্যেই, কিন্তু এশিয়াতে এখনো পর্যন্ত স্বাধীনতা আন্দোলন শুরু হয় নাই। এই জন্য যুক্তরাজ্য চিন্তা করছে এশিয়া অঞ্চলটাকে আমাকে কঠোরভাবে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য যুক্তরাজ্য চিন্তা করলো যে এশিয়া অঞ্চল নিয়ন্ত্রণ করতে গেলে, দখল করে রাখতে গেলে আগে এশিয়ার অর্থনীতি আমাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। দেখেন, কোন একটা রাষ্ট্র বা কোনো একটা ব্যক্তিকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে তার আগে অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে। কোন একটা ব্যক্তিকে আপনি চাকরি দিয়ে দেন, দেখেন সে সারাদিন আপনার কথা শুনবে, আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না। দেখেন, এই যে আপনারা যত আন্দোলন করছেন, সরকারের বিরুদ্ধে যত আন্দোলন করছেন, এখানে আপনারাই মাঠে নামছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা কখনো কিছু বলে নাই, কারণ চিন্তা করছে কিছু বললে যদি চাকরি না থাকে। এই জন্য অর্থনীতি নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো খেয়াল করে দেখেন, এই যুক্তরাজ্য চিন্তা করলো এশিয়ার অর্থনীতি বা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু তৎকালীন সময়ে এশিয়ার অর্থনীতি এবং বাণিজ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর যেটা ছিল তার নাম হচ্ছে হংকং সমুদ্র বন্দর। এইটা এখন এই হংকং সমুদ্র বন্দর দেখেন, আমরা এটা দেখতে পাচ্ছি চীনের কাছ থেকে এটা নিতে চাচ্ছে বা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে কোন দেশ? যুক্তরাজ্য। আর যুক্তরাজ্য যখন কোন অঞ্চল দখল করতে যায়, ওদের প্রথম কি টার্গেট থাকে বলতে পারবেন? যে আগে আমাদেরকে ব্যবসা করতে যেতে হবে, এরপরে দখল করতে হবে। যেমন দেখেন, যুক্তরাজ্য প্রথম আপনাদের উপমহাদেশে কি করতে আসছিল? ব্যবসা করতে আসছিল। আপনাদের সম্রাট জাহাঙ্গীরের কাছে তারা দূত মারফত চিঠি পাঠাইছে যে আমরা এই যে কি বলে আপনাদের যে সুরাট, সেই সুরাটে বাণিজ্য কুটি নির্মাণ করতে চাই। যুক্তরাজ্য এটা বলছে এবং আপনাদের সম্রাট জাহাঙ্গীর অনুমতি দিছে। এরপরে তারাও সেখানে বাণিজ্য কুটি নির্মাণ করছে। তার কিছুদিন পরে পুরো রাষ্ট্র কি করে নিছে? দখল করে নিছে। সেম ভাবে এই যুক্তরাজ্য চীনে আসলো, তারা কি করবে? এখন বিজনেস করবে। কিন্তু চীনে তখন উগ্র জাতীয়তাবাদী চিন্তাধারা ছিল। চীনে এক ধরনের টেন্ডেন্সি ছিল, সেটা হচ্ছে তারা মনে করতো যে একমাত্র চীনের মধ্যে যারা বসবাস করে এরা হচ্ছে উঁচু স্তরের মানুষ, আর চীন ভূখণ্ডের বাইরে যারা এরা হচ্ছে নিম্ন স্তরের মানুষ। এই জন্য নিম্ন স্তরের মানুষকে আমরা চীনে প্রবেশ করতে দিতে পারি না। এই জন্য তারা চীনকে অনুমতি দেয় নাই। কাকে অনুমতি দেয় নাই? চীন যুক্তরাজ্যকে। তখন যুক্তরাজ্য চিন্তা করলো আমাকে কৌশল চেঞ্জ করতে হবে। এই কৌশল চেঞ্জ করে যুক্তরাজ্যের দেখেন এখানে 3টা দেশ আছে, এটার নাম হচ্ছে পাকিস্তান, এটার নাম হচ্ছে পাকিস্তান, এটার নাম হচ্ছে আফগানিস্তান, আর এটা হচ্ছে ইরান। এই 3টা দেশের মধ্যবর্তী অর্ধচন্দ্র আকৃতির একটা জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণ আফিম উৎপাদিত হয়। এই জন্য এই জায়গাটাকে দেখবেন বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধচন্দ্র। এই অর্ধচন্দ্র আকৃতি বিশিষ্ট যে জায়গায় প্রচুর পরিমাণ আফিম উৎপাদিত হয় সেটাকে বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। আর এই অঞ্চলটা আগে যুক্তরাজ্যের অধীনে ছিল। যুক্তরাজ্য এখানে আফিম উৎপাদন করা শুরু করলো, আর সেই আফিম যুক্তরাজ্য নিয়ে যাচ্ছে কোথায়? চীনে। এখান থেকে গোপনে চীনের সীমান্তে সে তার যুব সম্প্রদায়ের মাঝে, চীনের যুব সম্প্রদায়ের মাঝে খুব অল্প মূল্যে আফিম বিতরণ করা শুরু করলো। ফলে চীনের যুব সম্প্রদায় ধীরে ধীরে কি হচ্ছে? আফিমে আসক্ত হয়ে যাচ্ছে। যত বেশি আসক্ত হচ্ছে, যুক্তরাজ্য ধীরে 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 আফিমের দাম বৃদ্ধি করতেছে। যুক্তরাজ্যের এখন গোপনে চীনে আফিম বিজনেস রমরমা আকার ধারণ করছে। আর চীনের যুব সম্প্রদায় আফিমে আসক্ত হয়ে গেলে চীনের অর্থনীতি কি হচ্ছে? স্লো হচ্ছে, ডাউন হচ্ছে। রাজা চিন্তা করলো যে চীনের অর্থনীতির এই বেহাল অবস্থা কেন? কারণ উদ্ঘাটন করতে যেয়ে দেখলো যে এখানে যুক্তরাজ্য আফিম বিজনেস করতেছে। এই জন্য আমরা দেখতে পাই চীন তার সেনাবাহিনী পাঠায় এই সীমান্তবর্তী অঞ্চল থেকে আফিম সহ যত নেশা জাতীয় দ্রব্য ছিল সব ধ্বংস করে ফেললো। তাহলে যুক্তরাজ্যের আফিম যদি ধ্বংস করে ফেলে চীন, তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন দেশ? যুক্তরাজ্য। এই জন্য যুক্তরাজ্য তার এই ক্ষতি পুষায় নেওয়ার জন্য এই সকল অঞ্চল আমাদের ভারত উপমহাদেশ থেকে যুক্তরাজ্যের সৈন্য নিয়ে 1839 সালে কোথায় আক্রমণ করলো? চীনে আক্রমণ করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1839 সালে চীন এবং যুক্তরাজ্যের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল। কোন প্রোডাক্টকে কেন্দ্র করে? এই জন্য সেই যুদ্ধের নাম হচ্ছে আফিম যুদ্ধ। সেই যুদ্ধ চলমান ছিল 1800 কত সাল পর্যন্ত? 42 সাল পর্যন্ত। এবং আমরা দেখতে পাই এই যুদ্ধে কোন দেশ জয়লাভ করছে বলতে পারবেন? আমি আপনাদেরকে বলছি যুক্তরাজ্য যে গ্রুপেই থাকবে সেই গ্রুপ জয়লাভ করবে। তাহলে এই যুদ্ধে কোন দেশ জয়লাভ করছে? যুক্তরাজ্য। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার
যে আফিম যুদ্ধে যুক্তরাজ্য জয়লাভ করছে। এখন কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি, এই বিষয়গুলো আপনাদের সবসময় মাথায় রাখবেন। প্রতিটা যুদ্ধের পরে একটা চুক্তি হবে, প্রতিটা যুদ্ধের পরে একটা কি হবে, চুক্তি হবে। মানে চুক্তির মাধ্যমে যুদ্ধটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেমন দেখেন আপনাদের যে মুক্তিযুদ্ধ, সেটা 16 ডিসেম্বর আত্মসমর্পণ চুক্তির মাধ্যমে কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। এই জন্য প্রতিটা যুদ্ধ শেষ হবে একটা চুক্তির মাধ্যমে। চুক্তি যে জায়গায় হবে সেই জায়গার নাম অনুসারে চুক্তির নামকরণ করা হবে। চুক্তি যদি হয় ঢাকাতে, চুক্তির নাম কি হবে, ঢাকা চুক্তি। আর চুক্তির বিষয়বস্তু হবে পরাজিত শক্তির কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া। তো পরাজিত শক্তির কাছ থেকে ক্ষতিপূরণ নেবে কে, যে জয়ী শক্তি, জয়ী শক্তি। এবার আসেন খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধ সমাপ্ত হচ্ছে কত সালে, 1842 সালে। এবং চীনের একটা শহর আছে যার নাম হচ্ছে নানকিং শহর। চীনের একটা শহর আছে যার নাম কি, নানকিং শহর। সেই নানকিং শহরে চুক্তি হচ্ছে। তাহলে চুক্তির নাম কি হবে, নানকিং চুক্তি। কত সালে হবে, 1842। কত, 1842। চুক্তির বিষয়বস্তু হচ্ছে কি, পরাজিত শক্তির কাছে ক্ষতিপূরণ নেবে। পরাজিত শক্তি কে, চীন। আর চীনের কাছে ক্ষতিপূরণ নেবে কে, যুক্তরাজ্য। কিন্তু যুক্তরাজ্যের আগ্রহের জায়গা ছিল কোনটা, ওই যে হংকং বলছিলাম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এখন যুক্তরাজ্য হংকং দখল করবে কোন চুক্তির মাধ্যমে, নানকিং চুক্তির মাধ্যমে। কত সালে, 1842 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য, খেয়াল করে দেখেন, এই যে 1842 সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং যুক্তরাজ্যের কলোনিতে পরিণত হয়। কথা বুঝতে পারছেন কিনা? এখন আসেন, হংকং যুক্তরাজ্যের কলোনিতে পরিণত হয়ে গেল। কিন্তু চীন চিন্তা করতেছে, একটু চিন্তা করেন, আমাদের দেশে এখন অর্থনৈতিক ক্রাইসিস, আর এই মুহূর্তে আমাদের চিটাগাং সমুদ্র বন্দর কোন রাষ্ট্র দখল করে নিলে আমাদের অবস্থা কি হয়ে যাবে, আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তখন বাংলাদেশের চিন্তা থাকবে যে কোনো মূল্যে হোক আমার চিটাগাং আবার উদ্ধার করতে হবে। এই জন্য চীন চিন্তা করলো যে কোনো মূল্যে হোক আমাকে কোনটা উদ্ধার করতে হবে, হংকং। সে আবারও আক্রমণ করছে, বাট চীন বারবার কি হচ্ছে, পরাজিত হচ্ছে। তখন যুক্তরাজ্য চিন্তা করলো, হংকং তো আমি দখল করে রাখছি, কিন্তু হংকং নিয়ে বারবার যুদ্ধ হচ্ছে এই চীনের সাথে, আর এই হংকং থেকে আমার যা লাভ হচ্ছে ওর সাথে যুদ্ধ করতে করতে আমার শেষ হয়ে যাচ্ছে। তার থেকে ওকে কিছু অর্থ দিয়ে হংকংটা আমি ওর কাছ থেকে লিজ নিয়ে নিব, যাতে করে ওর ডিস্টার্ব করতে না পারে। এই জন্য 1898 সালে 1898 সালে আমরা দেখতে পাচ্ছি এই যুক্তরাজ্য চীনের কাছ থেকে লিজ নেয় কোনটা, হংকং। এবং সেই চুক্তিতে বলছে আমরা একটা লিজ নিলাম কত বছরের জন্য, 99 বছরের জন্য। কত বছর, 99 বছরের জন্য। তাহলে 1898 যোগ করেন কত, 99, কত হচ্ছে, 1997। তাহলে খেয়াল করে দেখেন তো, এই হংকং যুক্তরাজ্যের কাছে থাকবে কত সাল পর্যন্ত, 1997 সাল পর্যন্ত। তাহলে তারপরে হংকং কার কাছে চলে আসবে, আবার চীনের কাছে। তো 1997 সালের 1 জুলাই আবার আমরা দেখতে পেলাম হংকং কার কাছে চলে আসলো, চীনের কাছে চলে আসলো। কিন্তু যুক্তরাজ্য এতদিন পর্যন্ত হংকং শাসন করছে, এই জন্য যুক্তরাজ্য শর্ত দিচ্ছে যে, খেয়াল করে দেখেন, যুক্তরাজ্য এতদিন পর্যন্ত শাসন করছে কোনটা, হংকং। তো যুক্তরাজ্যের অনেক ব্যবসায়ী, অনেক জনগণ কোথায় বসবাস করে, হংকং এ বসবাস করে। তো যুক্তরাজ্য চিন্তা করলো, আমি তো এই জায়গাটা ছেড়ে দিব, তো এই জায়গাটা যদি আমি ছেড়ে দিব, তো আমার দেশের যারা জনগণ বা ব্যবসায়ী এখানে বসবাস করতেছে তাদের কিছুটা আমার নিরাপত্তা নিশ্চিত করে দিতে হবে। এই জন্য যুক্তরাজ্য চীনকে বলতেছে যে হংকং আমি তোমার কাছে দিয়ে দিব, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে এখানে বসবাসরত সকল জনগণের ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ব্যবসা করার স্বাধীনতা কি করতে হবে, নিশ্চিত করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা কি করতে হবে, নিশ্চিত করতে হবে। আর এই সকল স্বাধীনতা থাকতে পারে পুঁজিবাদে, সমাজতন্ত্রে কোনো স্বাধীনতা থাকবে না, কারণ সমাজতন্ত্র কঠোরভাবে কি হবে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। তো আমরা দেখতে পাচ্ছি চীনের মূল ভূখণ্ডে কোনটা, সমাজতন্ত্র, আর হংকং এ কি ছিল, পুঁজিবাদ। এখন যুক্তরাজ্য শর্ত দিচ্ছে এখানে স্বাধীনতা রাখতে হবে, তাহলে স্বাধীনতা রাখতে গেলে হংকং এ কোন আদর্শ রাখতে হবে, পুঁজিবাদ। আর চীনের মূল ভূখণ্ডে কোনটা, তাহলে দেশ একটা কিন্তু নীতি কয়টা, তাহলে এক দেশ দুই নীতি। এখন চীন গ্রহণ করতেছে কার জন্য, হংকং এর জন্য। হংকং এর জন্য কত সালে গ্রহণ করবে, এই যে কত সালে আসতেছে, 1997 সালে। তাহলে আমরা দেখতে পেলাম যে হংকং এর জন্য চীন এক দেশ দুই নীতি চালু করছে 1997 সালের 1 জুলাই। কিন্তু এখানে চীন শর্ত দিচ্ছে যে আমি এই এক দেশ দুই নীতি চালু রাখবো,
কিন্তু সেটা মাত্র 50 বছরের জন্য। 50 বছর পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করব যে হংকং এ পুঁজিবাদ থাকবে না সমাজতন্ত্র থাকবে, এটা আমার ব্যক্তিগত বিষয়। এরপরে আর তুমি মাথা ঘামাতে পারবা না। তাহলে খেয়াল করে দেখেন 97তে চালু হচ্ছে, কত বছর চালু থাকবে? 50 বছর। তাহলে 97 যোগ করেন 50, কত হচ্ছে? 2047। তাহলে হংকং এর জন্য চীন এক দেশ দুই নীতি চালু রাখবে কত সাল পর্যন্ত? 2047 সাল পর্যন্ত। খেয়াল করেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এক দেশ দুই নীতি চালু থাকবে কত সাল পর্যন্ত? 2047 সাল পর্যন্ত। তাহলে যুক্তরাজ্য তো ভালোই খারাপ, হ্যাঁ খারাপ তো সব রাষ্ট্রই, কোন রাষ্ট্র ভালো না আবার কোন রাষ্ট্র খারাপও না, ঠিক আছে? স্বার্থ মানুষকে হচ্ছে সব দিকে পরিচালিত করবে, রাষ্ট্রগুলো সবসময় স্বার্থের জন্য কি করে? সবকিছু করতে বাধ্য থাকে। তো খেয়াল করে দেখেন আমরা হচ্ছে আফিম যুদ্ধ পড়ে ফেললাম। এবার আসেন পরবর্তী যে যুদ্ধটা আমরা পড়বো সেটা হচ্ছে কোন যুদ্ধ? ক্রিমিয়া যুদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ আমরা পড়বো যার নাম হচ্ছে ক্রিমিয়া যুদ্ধ। খেয়াল করেন, দেখেন আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি এই যে লাল যে জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে কি? ক্রিমিয়া। আমরা ক্রিমিয়া যুদ্ধ পড়তেছি না? এই লাল জায়গার নাম কি? ক্রিমিয়া। খেয়াল করেন এই ক্রিমিয়া নিয়ে এদিকে দেখেন যে হচ্ছে রাশিয়ান সাম্রাজ্য, আর এইদিকে যে সাম্রাজ্য দেখেন তার নাম ছিল হচ্ছে অটোম্যান সাম্রাজ্য বা তুরস্ক, অটোম্যান সাম্রাজ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অটোম্যান সাম্রাজ্য যেটাকে আমরা বলতেছি ওসমানীয় সাম্রাজ্য, যার সেন্ট্রাল তুরস্ক, আর একদিকে হচ্ছে রাশিয়ান সাম্রাজ্য। এই অটোম্যান সাম্রাজ্য আর রাশিয়ান সাম্রাজ্যের মাঝে এই ক্রিমিয়া ভূখণ্ড নিয়ে কি হয়ে গেল? যুদ্ধ শুরু হয়ে গেল। এই জন্য এই যুদ্ধকে বলা হচ্ছে ক্রিমিয়া যুদ্ধ। সেই যুদ্ধ চলমান ছিল 1854 থেকে কত সাল পর্যন্ত? 56 সাল পর্যন্ত। সেই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য ফ্রান্স কাকে সহযোগিতা করে? তুরস্ক মানে অটোম্যান সাম্রাজ্যকে সহযোগিতা করে। তাহলে যুক্তরাজ্য যে গ্রুপে থাকবে সেই গ্রুপ কি করবে? জয়লাভ করবে। তাহলে এই যুদ্ধে জয়লাভ করছে কোন দেশ? তুরস্ক। এখন কথা হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে তুরস্ক মানে অটোম্যান সাম্রাজ্য এবং রাশিয়ার মাঝে। সেই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে জয়লাভ করতেছিল রাশিয়া, কিন্তু যুক্তরাজ্য এবং ফ্রান্স যখন তুরস্কের পক্ষে আসছে তখন তুরস্ক জয়লাভ করতেছে, রাশিয়া কি হচ্ছে? পরাজিত হচ্ছে। তো এই যুক্তরাজ্য যখন তুরস্কের পক্ষে যুদ্ধ করা শুরু করলো তখন যুক্তরাজ্যের একজন বিখ্যাত নার্স মানে সেবিকা ছিল যার নাম হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সে যুদ্ধক্ষেত্রে চলে আসলো। যুক্তরাজ্যের নার্স চলে আসছে যুদ্ধক্ষেত্রে, কাকে সহযোগিতা করবে? এই তুরস্ককে। এই জন্য এই ক্রিমিয়া যুদ্ধে তুরস্ক বা যুক্তরাজ্যের যত সৈন্য আহত হচ্ছিল এদেরকে সেবা প্রদান করা শুরু করে কোন ব্যক্তি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সে দিনের বেলা বিভিন্ন হসপিটালে যে চিকিৎসা সেবা প্রদান করতো সৈন্যদেরকে, আর রাতের বেলা হাতে ল্যাম্প নিয়ে বিভিন্ন সৈন্য শিবির পরিদর্শন করত যে কোনো আহত সৈন্য আছে কিনা, কারো চিকিৎসা লাগবে কিনা। তার এই কর্মকাণ্ডে খুশি হয়ে ব্রিটিশ গভর্নমেন্ট এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে একটা উপাধি প্রদান করে, সেটা হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প। কারণ তার হাতে কি ছিল? ল্যাম্প। এই লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি প্রদান করা হচ্ছে কাকে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। কেন? কারণ এই ক্রিমিয়া যুদ্ধে সে কি রাখছে? অবদান রাখছে বা ভূমিকা রাখছে, সে কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রিমিয়া ভূখণ্ডটা কার অধীনে চলে আসলো? বলেন, তুরস্কের। কারণ তুরস্ক জয়লাভ করছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই ক্রিমিয়া ভূখণ্ড তুরস্কের অধীনে ছিল, মানে অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল, রাশিয়ার অধীনে ছিল না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখতে পেলাম রাশিয়া এক গ্রুপে আর ভিন্ন গ্রুপে হচ্ছে অটোম্যান সাম্রাজ্য, আর সেই প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হলো অটোম্যান সাম্রাজ্য। তাহলে এই ক্রিমিয়া এখন কে দখল করে নিবে? কোন দেশ? রাশিয়া। রাশিয়া জয়লাভ করছে। এই জন্য প্রথম বিশ্বযুদ্ধের পরে ক্রিমিয়া কার অধীনে চলে গেল? রাশিয়ান সাম্রাজ্যের অধীনে চলে গেল। এবং আমরা দেখতে পেলাম 1922 সালে রাশিয়ার নাম হয়ে গেল সোভিয়েত ইউনিয়ন। 1991 সাল পর্যন্ত, খেয়াল করেন, 1991 সাল পর্যন্ত আমরা দেখতে পাই এই রাষ্ট্রের নাম কি ছিল? সোভিয়েত ইউনিয়ন। বিশাল রাষ্ট্র। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট 15টা রাষ্ট্র হইল। কয়টা? 15টা রাষ্ট্র। এর মধ্যে সবচাইতে বৃহত্তম যে রাষ্ট্র তার নাম হচ্ছে কোনটা?
রাশিয়া। আর দ্বিতীয় বৃহত্তম যে রাষ্ট্র তার নাম হচ্ছে ইউক্রেন। নাম কি? ইউক্রেন। বুঝতে পারছেন কিনা? এখন রাশিয়া যেহেতু পরাজিত হচ্ছে স্নায়ু যুদ্ধে আর জয়লাভ করছে কোন দেশ? ইউএসএ। এই জন্য ইউএসএ বা ইউরোপ পুরো বিশ্বটাকে এই সময় নিয়ন্ত্রণ করছে। সেক্ষেত্রে ইউক্রেনের যে প্রেসিডেন্ট সে কোন পন্থী ছিল? ইউএসএ পন্থী ছিল। তো এই ইউক্রেনকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, খেয়াল করেন। এটা হচ্ছে পূর্ব ইউক্রেন আর এটা হচ্ছে পশ্চিম ইউক্রেন। তো এই পূর্ব ইউক্রেন কোন দেশের সাথে আছে? রাশিয়ার সাথে। এজন্য এদের ভালোবাসা হচ্ছে রাশিয়াদের প্রতি। আর এরা, খেয়াল করে দেখেন, এরা জাতিতে রুশ আর এরা জাতিতে রুশ না, অরুশ। তাহলে দুইটা জাতির মাঝে কি আছে? একটু দ্বন্দ্ব আছে। তো এদের ভালোবাসা যদি রাশিয়ার প্রতি থাকে, তাহলে এদের সাথে এদের দ্বন্দ্ব থাকলে এদের ভালোবাসা তো রাশিয়ার প্রতি থাকবে না। এদের ভালোবাসা ছিল হচ্ছে রাশিয়ার বিরোধী গ্রুপ, কাদের প্রতি? ইউএস এর প্রতি। আর দীর্ঘদিন পর্যন্ত এই ইউক্রেনের যে প্রেসিডেন্ট ক্ষমতায় ছিল সে হচ্ছে ইউএসএ পন্থী। মানে কোন অঞ্চল থেকে? এই অঞ্চল থেকে। কিন্তু 2012 সালে আমরা দেখতে পাই এই রাশিয়ার হস্তক্ষেপে এই পূর্ব ইউক্রেন থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, যার নাম হচ্ছে ভিক্টর ইয়ানুকোভিচ। আমরা সংক্ষেপে বললাম ভিক্টর। এখন এই ভিক্টরের ভালোবাসা কার প্রতি? রাশিয়ার প্রতি, কারণ রাশিয়া তাকে ক্ষমতায় নিয়ে আসছে। এখন এই ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতায় আসার পরে চিন্তা করলো রাশিয়ার সাথে তো আমার সম্পর্ক আছে, কিন্তু এই পশ্চিমা গ্রুপের সাথে আমার সম্পর্ক নাই। তাহলে এই গ্রুপ যদি উস্কানি দেয় তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো না। তাহলে আমি এই গ্রুপের সাথে যদি একটা সুসম্পর্ক রাখতে পারি, আর এদের সাথে তো সম্পর্ক আছেই, তাহলে আমি দীর্ঘদিন ধরে ইউক্রেনের রাজত্ব করতে পারবো। এই জন্য ভিক্টর ইয়ানুকোভিচ এই গ্রুপ বা এই গ্রুপের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য 2013 সালে আমরা দেখতে পাই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা চুক্তি করছে। এই গ্রুপের সাথে কি করছে? চুক্তি করছে। যখনই চুক্তি করছে তখন খেপে গেছে কে? যে তোমাকে ক্ষমতায় আমি নিয়ে আসছি, কিন্তু চুক্তি কার সাথে করতেছ? চুক্তি বাতিল না করলে কিন্তু খবর আছে। তখন রাশিয়া যখন এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে থ্রেট দিছে, সাথে সাথে চুক্তি কি করছে? বাতিল করছে। তাহলে 2013 সালের ডিসেম্বরে চুক্তি কি করলো? বাতিল করলো। এটা কাদের জন্য অপমানজনক? ইউএসএ বা এই গ্রুপের জন্য অপমানজনক। এই জন্য ইউএসএ বা এই গ্রুপ তাদের পন্থী জনগণকে, এই পশ্চিম ইউক্রেনের জনগণকে উস্কানি দিছে যে সরকারের বিরুদ্ধে কি শুরু করো? আন্দোলন শুরু করো। সেই আন্দোলনে টিকতে না পেরে 2014 সালের শুরুর দিকে আমরা দেখলাম ভিক্টর ইয়ানুকোভিচ কি করলো? পদত্যাগ করতে বাধ্য হলো। তাহলে ভিক্টর ইয়ানুকোভিচ পদত্যাগ করতে বাধ্য হলে খেপে যাবে কে? যে এতদিন পরে ইউক্রেনের একজন প্রেসিডেন্ট আমরা নিয়ে আসলাম ক্ষমতায়, কিন্তু ওরা এর পিছনে লেগে ওকে পদত্যাগ করতে বাধ্য করছে। এই জন্য রাশিয়া ইউক্রেনের উপরে ব্যাপক খেপে গেল। খেপে যে 2014 সালে এই ইউক্রেনের এই যে পার্ট যার নাম ছিল ক্রিমিয়া, সেই ক্রিমিয়া আক্রমণ করে ক্রিমিয়া কি করে নিল? দখল করে নিল। তাহলে যে ক্রিমিয়া নিয়ে যুদ্ধ হলো সেই ক্রিমিয়া এখন কার অধীনে চলে গেল? রাশিয়ার অধীনে। কত সালে দখল করছে? 2014 সালে। তার আগ পর্যন্ত ক্রিমিয়া কার অধীনে ছিল? এটা কার পার্ট ছিল? ইউক্রেনের। ইউক্রেনের। আর 2014 সালে কে দখল করে নিল? রাশিয়া দখল করলো। ঠিক আছে। তাহলে বর্তমান যে এই যে কি বলে ক্রিমিয়া, তাহলে এটা কার অধীনে? রাশিয়ার অধীনে। কত সালে দখল করছে? 2014 সালে দখল করছে। দেখেন এই যে এখানে আমি লিখে দিছি যে 2014 সালে ক্রিমিয়া দখল করছে কোন দেশ? রাশিয়া। এরপরে আসেন আমেরিকার গৃহযুদ্ধ। আচ্ছা, তাহলে আপনার ক্রিমিয়া যুদ্ধ বুঝতে পারছেন কিনা? কোনো কনফিউশন থাকলে বলতে হবে। কোনো কনফিউশন? দেখেন আপনাদের এখান থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বোঝাই দিই, যে বর্তমানে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে সেটা আমরা এখান থেকে একটু দেখাই দিই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। তাহলে 2014 সালে আমরা দেখতে পাচ্ছি রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ পদত্যাগ করলো। এরপরে ইউক্রেনের যত প্রেসিডেন্ট ক্ষমতায় আসছে সবই কোন পন্থী? ইউএসএ পন্থী। তো ইউএসএ পন্থী প্রেসিডেন্ট এখানে ক্ষমতায় আছে। আর এই ইউক্রেনের সবচেয়ে বড় শত্রু দেশ কোনটা? রাশিয়া। কারণ একবার ক্রিমিয়া দখল করছে, আরো অঞ্চল দখল করতে পারে। এই জন্য ইউক্রেন চিন্তা করলো আমাকে রাশিয়ার থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই জন্য রাশিয়া বিরোধী একটা জোট আছে, রাশিয়া বিরোধী একটা জোট যার নাম হচ্ছে কি? ন্যাটো। সেই ন্যাটোতে যোগদান করতে চাইলো কে? ইউক্রেন। কারণ ন্যাটোতে একটা কথা বলছে ন্যাটো জোটে, যে ন্যাটোভুক্ত কোনো একটা রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্র আক্রমণ করে
তাহলে ন্যাটোভুক্ত সকল রাষ্ট্র এক হয়ে তার বিরুদ্ধে কি করবে? যুদ্ধ করবে। তো আমরা জানি ন্যাটোতে বর্তমান সদস্য 32। এখন ইউক্রেন যোগ দিলে সদস্য কত হবে? 33। আর ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ার পরে যদি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে, তাহলে এই 33টা রাষ্ট্র এক হয়ে কার বিরুদ্ধে যুদ্ধ করবে? তাহলে ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে তাহলে সে কি সিকিউরড। এ কারণে ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে চাইলো। আর ইউক্রেনকে দেখা দেখি এখানে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া আরো অনেক রাষ্ট্র তারা কিসে যোগদান করতে চাইছে? ন্যাটোতে। তখন রাশিয়া চিন্তা করতেছে আমার পার্শ্ববর্তী যত রাষ্ট্র সব আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, এটা তো আমার জন্য থ্রেট। এই জন্য রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আক্রমণ করলো, যাদেরকে কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। যখনই রাশিয়া ইউক্রেন আক্রমণ করছে 2022 সালের ফেব্রুয়ারিতে, সাথে সাথে এরা বলতেছে যে না, আমরা আর কেউ ন্যাটোতে যোগদান করবো না, মানে ঝিকে মেরে কি বউকে শেখানো। তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেন হয়েছে বুঝতে পারছেন কিনা? আরো অনেক কারণ আছে, বাট এটা হচ্ছে মূল কারণ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আপনাদেরকে দেখাই দিলাম। এবার আসেন আমেরিকার গৃহযুদ্ধ। এই আমেরিকার গৃহযুদ্ধের আর একটা নাম হচ্ছে গ্যাটিসবার্গ যুদ্ধ। আচ্ছা, আসেন আমরা এখানে একটা বিশ্ব মানচিত্র দেখতে পাচ্ছি। এই বিশ্ব মানচিত্রে এখানে একটা দেশ আছে যার নাম হচ্ছে ইউএসএ। নাম কি? ইউএসএ, যেটাকে আমরা আমেরিকা বলি। একটু বোঝার ট্রাই করেন। সেটা হচ্ছে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করছে, কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করছে, তখন আমেরিকার যারা মূল অধিবাসী ছিল কত সালে আবিষ্কার করছে? 1492 সালে। এই 1492 সালে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করছে, তখন আমেরিকার যারা মূল অধিবাসী ছিল এদেরকে সে নাম দিছে হচ্ছে রেড ইন্ডিয়ান। নাম কি দিছে? রেড ইন্ডিয়ান। তাহলে রেড ইন্ডিয়ান যে অধিবাসী বা উপজাতি, তারা কোথায় বসবাস করে? কোথায়? ইউএসএ, মানে হচ্ছে আমেরিকাতে। এরপরে আমরা দেখতে পেলাম যে আমাদের দেশে যেমন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের রাষ্ট্রটা দখল করার জন্য আসছিল, কখনো পর্তুগিজ, কখনো হচ্ছে ফ্রেঞ্চ, কখনো হচ্ছে কি বলে ব্রিটিশরা আসছে। সেম ভাবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আধিপত্য বিস্তারের জন্য এরা আমেরিকাতে আসছে। এখন দেখেন এই যে রেড ইন্ডিয়ান বলা হচ্ছে, এদের গায়ের রং মূলত ছিল হচ্ছে লাল বর্ণের। আর আমেরিকা থেকে, সরি, ইউরোপ মহাদেশ থেকে যারা আমেরিকাতে আধিপত্য বিস্তারের জন্য আসছে এরা সবাই হচ্ছে হোয়াইট। দেখতে কেমন? সাদা। এই সাদারা এসে আমেরিকাতে আধিপত্য বিস্তার করলো, মানে দখল করে নিল। সাদারা যখন আমেরিকাতে দখল করছে তখন রেডরা ক্ষমতা হারাইছে। একদিকে রেড, অন্যদিকে কারা? এই যে হোয়াইট। এরপরে হোয়াইটরা যখন ক্ষমতায় আসছে তখন তারা চিন্তা করছে যে আমাদের ঘর বাড়ি মোছার জন্য, নিম্ন স্তরের কাজ করার জন্য কিছু দাস শ্রমিক দরকার। এই জন্য তারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কালো জনগণ যারা ছিল, ব্ল্যাক পিপল, এদেরকে শ্রমিক হিসাবে, দাস হিসাবে ক্রয় করে নিয়ে আসছে কোথায়? আমেরিকাতে। তাহলে এই আমেরিকাতে দাস হিসাবে আসলো কারা? ব্ল্যাকরা। যেহেতু দাস হিসাবে ওদেরকে ক্রয় করে নিয়ে আসছে, এই জন্য ব্ল্যাকদের কোনো অধিকার, কোনো মর্যাদা, কোনো কিছুই ছিল না। যুগে যুগে এরা চরমভাবে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। একটা সময় বাধ্য হয়ে এরা এদের অধিকার আদায়ের জন্য কি শুরু করছে? আন্দোলন শুরু করছে। এই আন্দোলন, ব্ল্যাকরা যে আন্দোলনটা করছে কাদের বিরুদ্ধে? হোয়াইটদের বিরুদ্ধে। আমরা দেখতে পেলাম এই আন্দোলনটা 1861 সালে কিসের রূপ নিল? যুদ্ধের রূপ নিল। সেই যুদ্ধটা চলমান ছিল 1800 কত সাল পর্যন্ত? 65 সাল পর্যন্ত। 1861 থেকে 1865 সাল পর্যন্ত আমেরিকাতে যুদ্ধ হয়েছে হোয়াইট ভার্সেস কারা? ব্ল্যাক। একটা দেশের মধ্যে দুইটা গ্রুপের যুদ্ধ হইলে সেই যুদ্ধকে বলা হয় গৃহযুদ্ধ। তাহলে আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয়ে গেল 1861 থেকে কত সাল পর্যন্ত? 65 সাল পর্যন্ত। আর এই গৃহযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি কল্পনা করতে পারলেন, বুঝতে পারলেন বা উপলব্ধি করতে পারলেন যে আমার দেশের জনগণের একটা অংশ সুযোগ সুবিধা পাচ্ছে আর একটা অংশ বঞ্চিত হচ্ছে, তাহলে আমার দেশে কখনো উন্নয়ন হবে না। আমার দেশে উন্নয়ন তখনই হবে যখন জনগণের প্রতিটা অংশ, হোয়াইট, ব্ল্যাক, রেড, সবাই সমান সুযোগ সুবিধা পাবে এবং তারা দেশের জন্য অবদান রাখবে। এই জন্য তিনি 1863 সালে, খেয়াল করে দেখেন,
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য আছে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে গ্যাটিসবার্গ নামক স্থানে যে একটা ভাষণ প্রদান করলেন যুদ্ধটাকে বন্ধ করার জন্য। তিনি এই ভাষণে বললেন যে এখন থেকে কৃতদাস প্রথা আমি বাতিল করতেছি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বাতিলের ঘোষণা দিছে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালে, যেটা কার্যকর হয়েছে 1865 সালে। তার মানে 1865 সালে কৃতদাস প্রথা কি হয়ে গেল? বিলুপ্ত হয়ে গেল। এবং তিনি এই গৃহযুদ্ধ নিরসন মানে বন্ধ করার জন্য বললেন যে আমরা কখনো যুদ্ধ, হানাহানি, রক্তপাত দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারবো না। এজন্য তিনি বললেন ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, নট বুলেট। সমাধান হবে কিসের মাধ্যমে? ব্যালটের মাধ্যমে। এবং তিনি বললেন যে আমাদের দেশের সকল জনগণের মতামতের ভিত্তিতে এমন একটা সরকার গঠিত হবে যে সরকার সকল জনগণের জন্য কাজ করবে, জনগণের সরকার হিসেবে বিবেচিত হবে। এই জন্য তিনি বললেন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কথা বুঝতে পারছেন কিনা? এবং আমরা দেখতে পেলাম তার এই অবদানের কারণে এই গৃহযুদ্ধ কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল। কত সালে? 1865 সালে। তাহলে আমরা আমেরিকার গৃহযুদ্ধটা আপনাদেরকে দেখাই দিলাম। খেয়াল করেন, এখানে যে আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটাই লেখা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি আব্রাহাম লিঙ্কন যতগুলা উদ্যোগ গ্রহণ করছে এর ফলে কৃষ্ণাঙ্গরা অধিকার পাইছে, আর শ্বেতাঙ্গদের কি হয়েছে? কিছুটা অধিকার খর্ব হয়েছে। এই জন্য শ্বেতাঙ্গদের মাঝে একটা উগ্রবাদী গ্রুপ ছিল, তারা চিন্তা করছে যে আব্রাহাম লিঙ্কন ক্ষমতায় থাকা মানেই আমাদের অবস্থা খারাপ হবে আর ওই কৃষ্ণাঙ্গরা অধিকার পেতে থাকবে। এই জন্য অতর্কিত আক্রমণ করে আব্রাহাম লিঙ্কনকে মেরে ফেললো 1865 সালে। তাহলে আব্রাহাম লিঙ্কন নিহত হচ্ছে কত সালে? 1865 সালে। হ্যাঁ, এরপরে হচ্ছে রুশ এবং জাপান যুদ্ধ। দেখেন, এটা হচ্ছে রাশিয়া আর এটা হচ্ছে জাপান। তো এই রাশিয়া জাপানের মাঝে এখানে কিছু দ্বীপ আছে যার নাম হচ্ছে কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ। এই কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ জাপান বলে আমার, রাশিয়া বলে আমার, দুইজনের মাঝে কি দ্বন্দ্বপূর্ণ দ্বীপ। তো এই কুরিল এবং শাখালিন দ্বীপ নিয়ে রাশিয়া এবং জাপানের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল 1904 সালে। সেই যুদ্ধ চলমান ছিল 1900 কত সাল পর্যন্ত? 5 সাল পর্যন্ত। এই জন্য এই যুদ্ধকে বলা হচ্ছে রুশ জাপান যুদ্ধ। সেই যুদ্ধে আমরা দেখতে পাই জাপান জয়লাভ করলো, ফলে কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ কে দখল করে নিল? জাপান দখল করে নিল। কথা বুঝতে পারছেন কিনা? এখন কথা হচ্ছে, কোশ্চেন হতে পারে কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ বর্তমানে কার অধীনে রয়েছে? বলেন দেখি, বলেন যারা অনলাইনে আছেন, কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ বর্তমানে কোন দেশের অধীনে রয়েছে? রাশিয়ার অধীনে। অনলাইনে আপনারা অ্যান্সার দেন, তারপর আমি বলবো। এমডি স্বামী বলছেন হচ্ছে জাপান, মাসুম মল্লিক বলছেন হচ্ছে রাশিয়া। আচ্ছা, খেয়াল করেন, 1904-5 যুদ্ধে জাপান জয়লাভ করছে, এজন্য জাপান দখল করে নিছে। কিন্তু 1904-5 পরে কি রাশিয়া আর জাপানের মাঝে কোনো যুদ্ধ হয় নাই? দেখেন তো, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে না? 1939 থেকে 45 সাল পর্যন্ত। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছে কে? জাপান। আর জয়লাভ করছে কে? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ কে দখল করবে? তাহলে বর্তমানে কার অধীনে রয়েছে? কথা বুঝতে পারছেন কিনা? তাহলে কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ বর্তমানে কার? মুখস্থ করতে হবে, বুঝে পড়তে হবে এভাবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে রুশ জাপান যুদ্ধ শেষ। এরপরে হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ। খেয়াল করেন, ফকল্যান্ড যুদ্ধ একটু বোঝার ট্রাই করেন। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার একটা গুরুত্বপূর্ণ দেশ যার নাম কি? আর্জেন্টিনা। আপনারা তো সবাই চেনেন, মেসিকে চেনেন না? কোন দেশের? আর্জেন্টিনার। এবং দেখেন, আর্জেন্টিনার পাশে এখানে একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। দেখছেন? তাহলে এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কারা হওয়ার কথা? লোকেশন অনুযায়ী কার হওয়ার কথা? আর্জেন্টিনা হওয়ার কথা। কিন্তু অবৈধভাবে, জোরপূর্বক ভাবে দখল করে রাখছে ইউরোপের একটা দেশ
যার নাম হচ্ছে যুক্তরাজ্য। ওই ইউরোপ থেকে, বুঝতে পারছেন না কোন অঞ্চল দখল করে রাখছে? ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে রাখছে। তাহলে আর্জেন্টিনার কি ইচ্ছা হবে যে আমার এই ফকল্যান্ড দ্বীপ আমাকে যে কোনো সময় দখল করতে হবে? এই জন্য 1982 সালে আমরা দেখতে পেলাম যে আর্জেন্টিনা আক্রমণ করলো কোথায়? ফকল্যান্ড দ্বীপে, যে এই দ্বীপ আমার কি করতে হবে? দখল করতে হবে। তাহলে আর্জেন্টিনার সাথে কার যুদ্ধ শুরু হয়ে গেল? যুক্তরাজ্যের। কত সালে? 1982 সালে। সেই যুদ্ধে আর্জেন্টিনা প্রায় অর্ধেক দখল করা শেষ, যুক্তরাজ্য পরাজিত হচ্ছে। আর তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল যার নাম হচ্ছে মার্গারেট থাচার। এই মার্গারেট থাচার হচ্ছে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। সে ওখান থেকে কিছু সুনিপুণ কৌশল, ডিপ্লোম্যাসি অবলম্বন করে ওর নৌবাহিনী এবং সেনাবাহিনীকে খুব দ্রুত গতিতে কোথায় পাঠালো? ফকল্যান্ড দ্বীপে। এবং সেখানে ব্যাপক যুদ্ধ হলো। কিন্তু ওই মার্গারেট থাচারের কৌশলের কারণে সেই যুদ্ধে জয়লাভ করলো কোন দেশ? যুক্তরাজ্য। পরাজিত হলো কে? আর্জেন্টিনা। তাহলে ফকল্যান্ড দ্বীপ এখন দখল করে নিল কোন দেশ? পুরোটা আবার কে? যুক্তরাজ্যের অধীনে চলে যাচ্ছে। আর এই যুদ্ধ জয়ের পেছনে কার ক্রেডিট ছিল? এই যে মার্গারেট থাচারের কৌশল। এই জন্য ব্রিটিশ তখন যারা প্রশাসক দল এই মার্গারেট থাচারের এই কর্মকাণ্ডে বা কৌশলে খুশি হয়ে তাকে একটা উপাধি প্রদান করে, সেটা হচ্ছে আয়রন লেডি বা লৌহ মানবী। তাহলে আয়রন লেডি বা লৌহ মানবী বলা হয় কাকে? মার্গারেট থাচারকে। আর যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীকে? মার্গারেট থাচার। ক্লিয়ার? ফকল্যান্ড যুদ্ধ নিয়ে কোনো কনফিউশন আছে? আছে কিনা? ওকে, দেখেন এখানে ডিটেল লেখা আছে, বুঝতে পারছেন কিনা? আমি আর লেখাই দিলাম না, এগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং প্রতিটা বিষয় দেখেন আমরা মানচিত্র বুঝে নিব, মুখস্থ করা যাবে না। আপনার সাধারণ জ্ঞান যখনই পড়বেন তখন সামনে বই নিয়ে পড়বেন, মানচিত্র নিয়ে পড়বেন। যে আমি তো পড়তেছি ভারত, দেখি তো মানচিত্রের ভারতটা কোথায়। আমি পড়তেছি ইরান, দেখি তো মানচিত্রে ইরানটা কোথায়। ক্লিয়ার? এভাবে। কোথায়? হ্যাঁ অবশ্যই লোক আছে। হ্যাঁ, কার কোন দেশের? ওই যে যুক্তরাজ্যের বাসিন্দা। সেটা যে কোনো জায়গা থেকে করতে পারে। আমরা বাংলাদেশ কি বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করে করতে পারি না? তো ফকল্যান্ড এই যে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, সমস্যা কোথায়? কথা বুঝতে পারছেন কিনা এটা? আচ্ছা, এবার আসেন আমরা মুদ্রা পড়বো। এই মুদ্রাগুলো এখানে আপনাদেরকে লেখা আছে বা কৌশল শেখানো আছে। খেয়াল করে দেখেন, আমরা দেখতে পাচ্ছি পাউন্ড। কয়টা দেশের মুদ্রার নাম? 4টা দেশের মুদ্রার নাম। যুক্তরাজ্য, সিরিয়া, মিশর এবং লেবানন, এই 4টা দেশের মুদ্রার নাম কি? পাউন্ড। যেমন আমাদের মুদ্রার নাম কি? টাকা। আর ওদের মুদ্রার নাম কি? পাউন্ড। কথা বুঝতে পারছেন কিনা? এবং পাউন্ড এটা হচ্ছে এরকম চিহ্ন, বুঝতে পারছেন কিনা? চিহ্নটা কি? এরকম। আর হচ্ছে ডলারের চিহ্ন হচ্ছে এরকম, বুঝতে পারছেন? তো খেয়াল করে দেখেন, এই যে পাউন্ড হচ্ছে এই 4টা দেশের মুদ্রার নাম। এটা সহজে আমরা মুদ্রাটা মনে রাখার টেকনিক হচ্ছে যুক্তরাজ্যে শিরা মেলে। কি মেলে? শিরা মেলে। শিরা কি? ওই যে মিষ্টির শিরা আছে না, সেই মিষ্টির শিরা পাওয়া যায় বেশি, বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওই যে যেটা ঝোল, এটাকে শিরা বলে, বুঝতে পারছেন? তো খেয়াল করে দেখেন, যুক্তরাজ্য, সিরিয়া, এরপরে হচ্ছে মিশর আর হচ্ছে লেবানন। তো যুক্তরাজ্য, সিরিয়া, মিশর, লেবানন, এই 4টা দেশের মুদ্রার নাম কি? পাউন্ড। মনে থাকবে, টেকনিক এখানে সবকিছু আপনাদের দেওয়া আছে যাতে করে একদম সহজ হয়ে যায়, না বোঝার কিছুই নাই এখানে। এবার আসেন, যে দেশের মুদ্রার নাম কি? দিনার। অনেক দেশ আছে যাদের মুদ্রার নাম কি? দিনার। যেগুলো গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখেন। সেটার একটা সূত্র আমরা এখানে তুলে ধরছি আপনাদের জন্য। সেটা হচ্ছে আজ তিসা ও লিবা কই ডিনার করবে। কথা বুঝতে পারছেন? কি করবে? ডিনার করার জন্য এই দুজনকে ডাকতেছে যে আজ হচ্ছে তিসা এবং লিবা কই। তো এখন খেয়াল করে দেখেন, এখানে ডিনার বলতে আমরা মূলত কোনটা বোঝাচ্ছি? দিনার। এবার আসেন, আজ আতে হচ্ছে আলজেরিয়া, বর্গীয় জতে হচ্ছে জর্ডান, তিসা তিতে হচ্ছে তিউনেশিয়া, এই দন্তের সাথে হচ্ছে কোনটা? সিরিয়া। এরপরে হচ্ছে লিতে হচ্ছে কি? লিবিয়া। এরপরে হচ্ছে বাতে হচ্ছে কি? বাহরাইন। কতে হচ্ছে কুয়েত, আর হচ্ছে রস্বইতে হচ্ছে কোনটা? ইরাক। তাহলে এই যে 6-7টা রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, এদের মুদ্রার নাম কি? দিনার। যার টেকনিক আমরা এখানে আপনাদেরকে শেখাই দিচ্ছি যে আজ তিসা ও লিবা কই, এরা কি করবে? ডিনার করবে। তাহলে এই পর্যন্ত যে রাষ্ট্রগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের মুদ্রার নাম কি বললাম? দিনার। ক্লিয়ার? তাহলে আমরা 2টা মুদ্রার নাম আমরা দেখে ফেললাম।
এরপরে আসেন, যে সকল মুদ্রার নাম আমরা কি বললাম? ডলার। ডলারের চিহ্ন কোনটা? এই যে এইটা। এখন হ্যাঁ, এজন্য এটা মাথায় রাখতে হবে। এবার আসেন, ডলার কোন দেশের মুদ্রার নাম? সেটা হচ্ছে গনি মাঝির জামাই এসএসসি পাশ করে বিবিএ পড়তে কোথায় গেল? অস্ট্রেলিয়ায় গেল। মনে থাকবে কিনা? গনি মাঝির জামাই, সে হচ্ছে এইচএসসি পাস না করলে কি আপনি বিবিএ পড়তে যেতে পারবেন? পড়তে যেতে পারবেন না, কিন্তু সে বিবিএ পড়তে গেল কোথায়? অস্ট্রেলিয়াতে। এবার আসেন, গনি, গতে হচ্ছে কোনটা? গায়ানা। দন্তনারসিতে হচ্ছে কি? নিউজিল্যান্ড। এরপরে হচ্ছে মাতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্গীয় জাতে কোনটা? জিম্বাবুয়ে। এরপর হচ্ছে কোনটা? জামাইকা। এরপরে ময়াকারে হচ্ছে কোনটা? মার্শাল দ্বীপপুঞ্জ। এরপরে হচ্ছে রস্বইতে হচ্ছে কোনটা? ইকুয়েডর। এরপরে এইচতে হচ্ছে হংকং, এসতে সিঙ্গাপুর, সিতে হচ্ছে কানাডা। পাশ করে বি, এই যে বিতে হচ্ছে বেলিজ, বিতে হচ্ছে ব্রুনাই, এতে হচ্ছে অ্যান্টিগুয়া ও বারমুডা। একটা দেশ আছে না, সেই অ্যান্টিগুয়া ও বারমুডা। এরপরে কোথায় যাচ্ছে? অস্ট্রেলিয়া, তাহলে অস্ট্রেলিয়া। আর গেলতে গতে হচ্ছে কি? গ্রানাডা। এই রাষ্ট্রগুলোর মুদ্রার নাম কি হবে? ডলার। ক্লিয়ার? আর আমরা জানি প্রতিটা অঞ্চলের একটা করে আঞ্চলিক সংস্থা আছে। যেমন আমাদের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থার নাম হচ্ছে সার্ক। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থার নাম হচ্ছে আসিয়ান। আফ্রিকা অঞ্চলে আঞ্চলিক সংস্থার নাম হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আর ইউরোপের অঞ্চলের জন্য একটা আঞ্চলিক সংস্থা যার নাম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়নের যে একক মুদ্রা তার নাম হচ্ছে ইউরো। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের যারা সদস্য তাদের অধিকাংশ রাষ্ট্রের মুদ্রার নাম কি? ইউরো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মুদ্রা যেগুলো অধিকাংশ দেশের সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম, কিন্তু যেগুলো একটা একটা করে ভিন্ন ভিন্ন আছে না, যেমন বাংলাদেশের টাকার নাম, এই বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। এগুলো তো ধরে ধরে আপনাদেরকে টেকনিক শেখানো যাবে না, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। বুঝতে পারছেন? তবে একটা বিষয়, আরো একটা বিষয় বলি, দেখেন, সেটা হচ্ছে কয়েকটা দেশের মুদ্রার নাম প্রায় সেম। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, আর হচ্ছে উত্তর কোরিয়া। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। মুদ্রার নাম কি? ইয়েন। চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। এটা লিখে রাখতে পারেন। আর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, দুইটা দেশের মুদ্রার নাম হচ্ছে ওন। এগুলা কিন্তু কনফিউশন লেগে যাবে। সহজে বোঝার জন্য, জাপান কয় অক্ষর? 3 অক্ষর, এদের মুদ্রার নামও 3 অক্ষর দিয়ে কি? ইয়েন। চীন 2 অক্ষর, কিন্তু এর মুদ্রার নাম 2 2 গুণ 4, মানে কি? ইউয়ান। আর 2 কোরিয়ার মুদ্রার নাম কি? ওন। ক্লিয়ার? কারণ এই 2 কোরিয়ার যে জাতি জনতার নাম ছিল হচ্ছে ওন, এজন্য তার নাম অনুসারে মুদ্রার নাম করা হয়েছে কি? ওন। ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে বলতে হবে। কোনো কনফিউশন আছে? পরবর্তীতে জাতির বিচার না, ভাগ হয়ে গেছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় এটা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। আচ্ছা, ভাগটা কি জন্য হয়েছে? আচ্ছা, এটা আমরা একটু পরে আলোচনা করব। আপনি মনে রাখবেন, ঠিক আছে? যখন আপনাদের কাছে কোশ্চেন নিব তখন এটা মনে করে দিবেন, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে আসেন রাজধানী। রাজধানী কি আসলে আপনাদেরকে পড়ানোর কোনো বিষয় আছে? প্রতিটা দেশের রাজধানী কি ভিন্ন ভিন্ন, এটা আপনাদেরকে পড়তে হবে। তবে একবার পড়লেই মনে থাকবে না। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে রাজধানীগুলো ছবি তুলে রাখবেন মোবাইলে। ছবি তুলে রেখে যখন বিভিন্ন সময় বিভিন্ন সফরে যান বা কোনো কাজ করতে যান না, তখন হচ্ছে মোবাইল থেকে ওই ছবিগুলো দেখে দেখবেন যে কোন দেশের রাজধানীর নাম কি, এগুলো হচ্ছে পড়ে ফেলবেন। ঠিক আছে? এভাবে কি করে ফেলতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। তবে কিছু কিছু দেশের রাজধানী খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখতে হবে। যেমন এশিয়া মহাদেশের যে রাষ্ট্রগুলো আছে এদের রাজধানী খুবই গুরুত্বপূর্ণ। 1 2 নাম্বার একটা বিষয় মাথায় রাখেন, কিছু কিছু রাষ্ট্র আছে, যেমন দেখেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? ঢাকা। কিন্তু কিছু কিছু দেশ আছে যার রাজধানী শহরের থেকে অন্য শহর বেশি গুরুত্বপূর্ণ, অন্য শহর বেশি আলোচনায় থাকে। এজন্য যখনই বলা হয় ওই দেশের রাজধানীর নাম কি, তখন আপনারা ভুল করে ফেলেন। যেমন আমি আপনাদেরকে কয়েকটা দেখাই দেই, তাহলে বুঝতে পারবেন। অস্ট্রেলিয়া নাম শুনছেন না? এই অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি বলতে পারবেন? দেখি অপশনে, অ্যান্সারে, অনলাইনে যারা সংযুক্ত আছেন একটু বলেন তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?
দেখেন অস্ট্রেলিয়ান রাজধানীর কথা বললেই আপনাদের মাথায় আসে, অস্ট্রেলিয়া বললেই নাম মাথায় চলে আসে সিডনি, মেলবোর্ন, কারণ এগুলো আলোচনায় আছে। কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। তাহলে দেখেন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম বললে আপনারা ভুল করে ফেলবেন, এই জন্য এগুলো মাথায় রাখতে হবে। এরপর আসেন, যখনই তুরস্ক বলি তখন আপনাদের মাথায় আসে কোনটা? ইস্তাম্বুল। তুরস্কের সবচাইতে আলোচিত শহর কোনটা? ইস্তাম্বুল। কিন্তু তুরস্কের রাজধানীর নাম কিন্তু ইস্তাম্বুল না, তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। নাম কি? আঙ্কারা। ক্লিয়ার? বুঝতে পারছেন? এরপর আসেন আরো একটা দেশ বলি, যে রাষ্ট্রের নাম হচ্ছে সুইজারল্যান্ড। নাম শুনছেন? ব্যাপক সুন্দর একটা দেশ সুইজারল্যান্ড, শান্তিপ্রিয় একটা দেশ। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি একটু বলেন তো? সুইজারল্যান্ড রাজধানীর নাম দেখি একটু বলেন তো, অনলাইনে যারা আছেন বলতে হবে। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড বললেই দেখেন আপনাদের যে শহরের নাম মাথায় আসে সেটা হচ্ছে জেনেভা। সব সম্মেলন হয় কোথায়? জেনেভাতে, সম্মেলনের নগরী বলা হয়। তো সুইজারল্যান্ড বললেই আপনাদের মাথায় আসে জেনেভা, কিন্তু সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। নাম কি? বার্ন। তাহলে এগুলা কি হবে? ভুল হবে কিনা, এই জন্য এগুলো মাথায় রাখতে হবে। এরপর আসেন, একটা দেশের নাম আছে যার নাম হচ্ছে নেদারল্যান্ড। নাম শুনছেন? নাম কি বললাম? নেদারল্যান্ডস। নেদারল্যান্ড বললেই আপনাদের মাথায় আসে কোন শহর? নেদারল্যান্ড বললেই মাথায় আসে হেগ, কারণ আন্তর্জাতিক আদালতগুলো সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। কিন্তু খেয়াল করে দেখেন নেদারল্যান্ডের রাজধানী কিন্তু হেগ না, নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম। নাম কি? আমস্টারডাম। মার্কিন যুক্তরাষ্ট্র বললেই মাথায় চলে আসে নিউ ইয়র্ক, কারণ জাতিসংঘ সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে রাষ্ট্রগুলোর কথা বললাম এগুলোর রাজধানীর নাম কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা যেগুলো বললাম সেটা হচ্ছে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক, তারপর হচ্ছে কি বলে নেদারল্যান্ড সহ আরো কিছু রাষ্ট্র আছে। বুঝতে পারছেন? এগুলো মাথায় রাখতে হবে। আপনাদেরকে দেখাই দিলাম যে কোশ্চেন গুলো কোথা থেকে হয় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে পুরস্কার। খেয়াল করেন, যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে কি বললাম? পুরস্কার। তো আমরা জানি যে বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ বা বড় যে পুরস্কার সেটা হচ্ছে কোনটা? নোবেল পুরস্কার। পুরস্কারের নাম কি? নোবেল পুরস্কার। মূলত একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল হচ্ছে কি বলে আলফ্রেড নোবেল। তার নাম অনুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে কি? নোবেল পুরস্কার, যেটা সর্বপ্রথম দেওয়া শুরু করে 1901 সালে। মোট 6টা ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়। কয়টা ক্ষেত্রে? 6টা ক্ষেত্রে। তো এই নোবেল পুরস্কার হচ্ছে সবসময় সাম্প্রতিক গুলো গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন কিনা? যে সম্প্রতি 2024 সালে কে কোন সেক্টরে নোবেল পাইছে সেটা আমি আপনাদেরকে এখানে চিত্রের সাহায্যে দিয়ে রাখছি, এই জন্য আর পড়াচ্ছি না। খেয়াল করে দেখেন, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, শান্তি, অর্থনীতি, এই সেক্টরগুলোতে কে কোন দেশের ব্যক্তি তারা হচ্ছে কি পাইছে? নোবেল পাইছে, তাদের অবদানটা কি। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের ক্ষেত্রে পড়া লাগবে না পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা, 3টা বাদ। এগুলা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য লাগবে। আপনারা পড়বেন হচ্ছে কি বলে সাহিত্য, শান্তি আর কি অর্থনীতি। এই 3টা ক্ষেত্রে কে নোবেল পাচ্ছে সর্বশেষ সেটা মাথায় রাখবেন। বুঝতে পারছেন? এরপরে কিছু বিষয় আছে যেগুলো থেকে আপনাদের কোশ্চেন হয়। সেটা হচ্ছে একজন রাষ্ট্রনায়ক আছে পৃথিবীতে, যে রাষ্ট্রনায়ক সাহিত্যে নোবেল পাইছে। রাষ্ট্রনায়করা কি সাহিত্যে নোবেল পায়? রাষ্ট্রনায়ক নোবেল পাইতে পারে শান্তিতে, আর সাহিত্যিক যারা তারা হচ্ছে কি সাহিত্যে নোবেল পাবে। কিন্তু একজন রাষ্ট্রনায়ক ব্যতিক্রম, সে সাহিত্যে নোবেল পাইছে, যার নাম হচ্ছে উইনস্টন চার্চিল। নাম কি? উইনস্টন চার্চিল। সে মূলত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল। কিন্তু সে কেন সাহিত্যে নোবেল পাইলো? কারণ হচ্ছে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী শক্তি। এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু জয়ী শক্তি, তাকে সবাই কি পাম্পিং করতে চাই। দেখবেন যে জয়লাভ করে তাকে সবাই কি তার কাছে যেতে চায় না। এই জন্য নোবেল কমিটি তাকে পাম্পিং করার জন্য তাকে নোবেল দিল। এবং এই উইনস্টন চার্চিল তার লাইফে মাত্র 2টা বই লিখছে। একটা হচ্ছে দ্য রিভার ওয়ার, আর একটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে লিখছে। এই জন্য নোবেল কমিটি তাকে পাম্পিং করার উদ্দেশ্যে তাকে সাহিত্যে কি দিল? নোবেল পুরস্কার দিল। এখন কোশ্চেন হতে পারে, কোন ব্যক্তি সাহিত্যের নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছে? হতে পারে না?
সেটা হচ্ছে নোবেল পুরস্কার, সাহিত্যের নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছে যে ব্যক্তি, তার নাম হচ্ছে জ্যাপল সার্ত্রে। ফ্রান্সের একজন সাহিত্যিক ছিল যার নাম হচ্ছে জ্যাপল সার্ত্রে। সেই জ্যাপল সার্ত্রে বলছে যে সাহিত্যে এই উইনস্টন চার্চিলের মতন ব্যক্তি নোবেল পুরস্কার পায়, আমিও যদি সেই সাহিত্যে নোবেল পুরস্কার পাই, তাহলে দুইজনের সাহিত্যের মান কি হয়ে গেল? সমান হয়ে গেল। তো সে বলতে যাচ্ছে আমার সাহিত্যের মান অনেক উঁচু, আর এই উইনস্টন চার্চিলের সাহিত্যের মান কি অনেক নিচু। আমিও যদি নোবেল নেই, তাহলে দুইজনের সাহিত্যের মান কি হয়ে গেল? সমান হয়ে গেল। তো আমি আমার সাহিত্যের মানটাকে তো কমাইতে পারি না, এজন্য সে বলছে আপনাদের এই নোবেল আমার নেওয়ার দরকার নাই, এজন্য সে প্রত্যাখ্যান করছে। তাহলে কোন ব্যক্তি সাহিত্যের নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছে? ফ্রান্সের জ্যাপল সার্ত্রে। জ্যাপল সার্ত্রে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে আমরা হচ্ছে নোবেল পুরস্কার নিয়ে আলোচনা করলাম। এবার আসেন আমরা যে যুদ্ধগুলো নিয়ে আলোচনা করছি, এর মধ্যে দেখেন আমরা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করি নাই, করছি? করে নাই। তো আমরা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আপনাদেরকে একটু দেখাই দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু আমি আলোচনা করে দেই, তাহলে আপনাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখেন 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। এই প্রথম বিশ্বযুদ্ধ খেয়াল করে দেখেন হচ্ছে মূলত আমরা দেখতে পাচ্ছি একদিকে ছিল হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। কোন সাম্রাজ্য? অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। এখন যে রাষ্ট্রের নাম হচ্ছে অস্ট্রিয়া আর হাঙ্গেরি, দুইটা রাষ্ট্র আছে না? এই দুইটা রাষ্ট্র একসাথে মিলে কি নাম ছিল? অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। এরপরে হচ্ছে জার্মান সাম্রাজ্য, আর একটা হচ্ছে অটোম্যান সাম্রাজ্য। এগুলো একদিকে, এরা হচ্ছে মূলত অক্ষ শক্তিতে। আর মিত্র শক্তিতে ছিল, হ্যাঁ বলে দিব, সার্বিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ইউএসএ আর এটা হচ্ছে রাশিয়া। দেখেন বিশ্বযুদ্ধে যে গ্রুপ আগে আক্রমণ করবে এদেরকে বলা হবে অক্ষ শক্তি, আর যে গ্রুপ পরে আক্রমণ করবে এদেরকে কি বলা হবে? মিত্র শক্তি। ক্লিয়ার? এবার আসেন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে বললাম অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, দুইটা সাম্রাজ্য, এই রাষ্ট্রের নাম আমরা কি বললাম? অস্ট্রিয়া। এই অস্ট্রিয়ার একটা যুবরাজ ছিল, অস্ট্রিয়ার যুবরাজ যার নাম হচ্ছে আর্কডিউক ফার্দিনান্দ। আর্কডিউক ফার্দিনান্দ। এই আর্কডিউক ফার্দিনান্দ এ মূলত কোথায় গেছে? বসনিয়াতে। এ বসনিয়াতে গেছে হানিমুনের জন্য, তার স্ত্রী নিয়ে হানিমুনের জন্য কোথায় গেছে? বসনিয়াতে। কিন্তু বসনিয়াতে যাওয়ার পরে এই আর্কডিউক ফার্দিনান্দ এবং তার স্ত্রী দুইজনই মারা যায়, নিহত হয়। এখন এই নিহত যখন হচ্ছে একটা হামলায়, তখন এই অস্ট্রিয়া দাবি করতেছে যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছে সার্বিয়া। কোন দেশ জড়িত? সার্বিয়া। কারণ একটু চিন্তা করে দেখেন, আজকে ভারতে কোনো বোমা হামলা হইলে ভারত কাকে দায়ী করবে? পাকিস্তানকে। আবার পাকিস্তানে কোনো বোমা হামলা হইলে কাকে দায়ী করবে? কারণ এই দুইটা রাষ্ট্রের মাঝে কি চরম শত্রুতা, চরম দ্বন্দ্ব। সেম ভাবে অস্ট্রিয়ার সাথে ব্যাপক দ্বন্দ্ব ছিল কার? সার্বিয়ার। এজন্য অস্ট্রিয়ার যুবরাজ মারা গেলেই কাকে দায়ী করছে? সার্বিয়াকে। এবং অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করার সাথে সাথে বলছে সার্বিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল ক্ষতিপূরণ স্বরূপ আমাকে দিতে হবে। যদি সে ক্ষতিপূরণ দেয় তাহলে তাকে আমরা কি করবো না? হামলা করবো না। কিন্তু সার্বিয়া বলতেছে আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। তখন একটু শেষ করতে দেই। এখন হচ্ছে এই অস্ট্রিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল কার? জার্মানির। জার্মানি অস্ট্রিয়াকে উস্কানি দিচ্ছে যে তুমি সার্বিয়া আক্রমণ করো, যত সহযোগিতা লাগে আমি করতেছি। এই জার্মানির উস্কানিতে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করলো 1914 সালের 28 জুলাই। তাহলে খেয়াল করে দেখেন 1914 সালে 28 জুলাই অস্ট্রিয়া কোথায় আক্রমণ করলো? সার্বিয়াতে। এখন আসেন তো, সার্বিয়াকে অস্ট্রিয়াকে সহযোগিতা করছে কোন দেশ? জার্মানি। তাহলে জার্মানির যারা শত্রু তারা কাকে সহযোগিতা করবে? জার্মানির শত্রু সার্বিয়াকে সহযোগিতা করবে। এজন্য জার্মানির শত্রু ছিল যুক্তরাজ্য, ফ্রান্স। কার পক্ষে চলে আসলো? সার্বিয়ার পক্ষে চলে আসলো। আর যুক্তরাজ্য ফ্রান্সের শত্রু ছিল অটোম্যান সাম্রাজ্য, এজন্য অটোম্যান সাম্রাজ্য এদের গ্রুপে চলে আসলো। আবার অটোম্যানদের শত্রু ছিল এই রাষ্ট্রগুলো, এজন্য এরা এই গ্রুপে চলে আসলো। ফলে দুই গ্রুপের মাঝে কি শুরু হয়ে গেল? দ্বন্দ্ব। দুইটা রাষ্ট্রের মাঝে যুদ্ধ হলে সেটাকে বলা হয়
যুদ্ধ। আর যখন অনেকগুলো রাষ্ট্র যুদ্ধে ইনভলভ হয়ে যায় তখন আর সেটা কি থাকে, যুদ্ধ থাকে না, বিশ্বযুদ্ধ রূপান্তরিত হয়। ফলে দুই গ্রুপের মাঝে কি শুরু হয়ে গেল, বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। 1914 থেকে 1918 সাল পর্যন্ত এই বিশ্বযুদ্ধ চলমান ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ যখন চলমান ছিল তখন বিশ্ব নেতৃবৃন্দ একটা জিনিস চিন্তা করলো যে আগে দেখেন যত যুদ্ধ পড়াইছে ছোট্ট একটা ব্যাটল ফিল্ডে যুদ্ধ হয়েছে, একটা নির্দিষ্ট সীমানায় যুদ্ধ হয়েছে, যারা যুদ্ধ করছে তারাই আহত হয়েছে, তারাই নিহত হয়েছে। কিন্তু এখানে এই দেশগুলো এই দেশে বোমা হামলা শুরু করছে, এরা আবার এই দেশগুলোতে বোমা হামলা শুরু করছে। তা বোমা হামলার সময় কোন রাষ্ট্র কি দেখবে যে কোথায় জনগণ কোথায় সৈন্য, আমি একটু দেখে হামলা করি? গণহারে বোমা হামলা শুরু করছে। ফলে একজন সৈন্য মারা গেলে 10 জন সাধারণ জনগণ নিহত হয়েছে, প্রচুর পরিমাণ সাধারণ জনগণ আহত হচ্ছে এবং কি হচ্ছে, নিহত হচ্ছে। বিশ্ব নেতৃবৃন্দ শঙ্কিত হয়ে গেল যে এভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে এই মানব সভ্যতা ধ্বংস হতে খুব বেশি সময় লাগবে না, আমাদের বিশ্বে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা গবেষণা শুরু করলো যে কিভাবে আমরা শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এবং সেই গবেষণার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিল যার নাম হচ্ছে উইড্রো উইলসন, নাম শুনছেন? এই উইড্রো উইলসন তিনি বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে 14টা দফা দিলেন। কয়টা দফা দিলেন? 14টা দফা দিলেন, যেটাকে বলা হচ্ছে উইলসনের 14 পয়েন্ট বা 14 ডিমান্ড বা 14 দফা। সেই 14 দফার 1 নম্বর দফায় তিনি বললেন যে পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে এর পেছনে গোপন কূটনীতি বা গোপন উস্কানি দায়ী। এজন্য আমাদের এই গোপন উস্কানি, গোপন কূটনীতি এগুলা কি করতে হবে, বন্ধ করতে হবে। খেয়াল করে দেখেন, এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে এই অস্ট্রিয়াকে গোপনে উস্কানি দিছে কে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে সেখানে গোপন উস্কানি দিছে ইউএসএ এবং ন্যাটো। আবার দেখেন আপনাদের যে স্বাধীনতা যুদ্ধ সেখানেও গোপনে একজন উস্কানি দিছে না? আবার আপনাদের ফ্যামিলিতে যত দ্বন্দ্ব সব দেখেন গোপনে একজন কি দিচ্ছে, উস্কানি দিচ্ছে। তাহলে পৃথিবীতে যে যত দ্বন্দ্ব তার অন্যতম কারণ হচ্ছে গোপন উস্কানি, গোপন উস্কানি। এই জন্য বলতেছে গোপন উস্কানি বা গোপন কূটনীতি বন্ধ, শুরু হবে ওপেন ডিপ্লোম্যাসির যুগ। আপনি আমার বন্ধু হবেন নাকি শত্রু হবেন, সামনাসামনি আসেন, গোপনে কোনো কিছু করা যাবে না। এরপরে 14 নম্বর দফায় তিনি বলছে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটা রাষ্ট্র আমরা একে অপরকে কি করব, সহযোগিতা করব। এই সহযোগিতা করার জন্য একটা কমন প্ল্যাটফর্ম দরকার। এজন্য আমাদের একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করতে হবে যার প্রধান কাজ হবে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা। বুঝতে পারছেন কিনা? তাহলে এই 14 নম্বর দফা অনুযায়ী একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা হচ্ছে যার নাম হচ্ছে লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ। আপনাদের দেখেন একটা পরীক্ষায় কোশ্চেন আসছে যে উইলসনের 14 দফার কত নম্বর দফা অনুযায়ী, কত নম্বর দফা অনুযায়ী এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে? স্যার লাল কালি পরিবর্তন করেন। আচ্ছা ঠিক আছে, লাল কালি পরিবর্তন করে সাদা কালি করে দিচ্ছে। তাহলে উইলসনের 14 দফার কত নম্বর দফা অনুযায়ী, কত নম্বর দফা অনুযায়ী জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হচ্ছে? 14 নম্বর দফা অনুযায়ী কি হচ্ছে, জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হচ্ছে। কথা বুঝতে পারছেন? এখন হ্যাঁ 14 দফা। এখন আসেন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, প্রতিটা যুদ্ধের পরে, প্রতিটা যুদ্ধের পরে খেয়াল করে দেখেন একটা চুক্তি হবে, বলছিলাম না? প্রতিটা যুদ্ধের পরে একটা কি হবে, চুক্তি হবে। চুক্তির বিষয়বস্তু কি হবে, চুক্তির বিষয়বস্তু কি হবে? আমি তো কিছুক্ষণ আগেই বলছি যে পরাজিত শক্তির কাছ থেকে কি আদায় করা, ক্ষতিপূরণ নেওয়া। তো ক্ষতিপূরণ কে নিবে, যারা জয়ী শক্তি। এখন আসেন খেয়াল করে দেখেন এই যুদ্ধে পরাজিত শক্তি হচ্ছে জার্মানি, আর জয়ী শক্তি আমরা বললাম কি, এই গ্রুপে ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স ছিল। তো এই গ্রুপ জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার জন্য তারা 1919 সালের 28 জুন একটা চুক্তি করছে, যে চুক্তির নাম হচ্ছে ভার্সাই চুক্তি। নাম কি? ভার্সাই চুক্তি। এই ভার্সাই চুক্তির মাধ্যমে আমরা দেখতে পাই জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1919 সালে 28 জুন, কিন্তু কার্যকর হয়েছে 1920 সালে। এবার আসেন একটা জিনিস খেয়াল করেন, আমরা বললাম এই জার্মানিকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা হয়েছে কোন চুক্তিতে? ভার্সাই চুক্তি। তাকে ক্ষতিপূরণ নেওয়া হয়েছে তার কাছ থেকে। তাহলে এই ভার্সাই চুক্তি জার্মানির জন্য কি অপমানজনক নাকি সম্মানজনক? অপমানজনক একটা চুক্তি জার্মানির। আর পৃথিবীতে 2 ক্যাটাগরির জাতি আছে। একটা জাতি দেখবেন, আপনাদেরকে যদি আমি এখন ক্লাসে অপমান করি,
বা বলি আপনাদেরকে দিয়ে চাকরি হবে না, কোনো কিছু হবে না, দেখবেন অনেক স্টুডেন্ট আছে যারা ভেঙে পড়বেন, যারা আসলে আমাদের দিয়ে হবে না। কথা বুঝতে পারছেন কিনা? আর এক ক্যাটাগরির লোক আছে যাদেরকে যদি বলি যে আপনাদের দিয়ে বিসিএস হবে না বা চাকরি হবে না, ওর মনে ব্যাপক পরিমাণ ক্ষোভ সৃষ্টি হবে যে আমি চাকরি পাবো, চাকরি পেয়ে স্যারকে দেখাই দিব যে আমি পারি কি পারি না। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম লোক কম, এখানে সব ভেঙে পড়ে। কিন্তু জার্মানি, জাপান এরা হচ্ছে প্রতিশোধ পরায়ণ জাতি। ওদেরকে কেউ অপমান করলে ওরা কি নাই, বদলা নাই, ক্ষোভ তৈরি হয় যে দেখায় দিব। বুঝতে পারছেন কিনা? এই জন্য জার্মানির মধ্যে ব্যাপক পরিমাণ কি তৈরি হলো, ক্ষোভ তৈরি হলো। তারা চিন্তা করলো আমাদেরকে অপমান করছে, এই অপমানের কি দিতে হবে, ওদের বদলা দিতে হবে। এই জন্য জার্মানিতে খেয়াল করে দেখেন উগ্র জাতীয়তাবাদী চিন্তাধারা শুরু হয়ে গেল, এবং সেই উগ্র জাতীয়তাবাদী চিন্তাধারার নাম দেওয়া হলো নাৎসিবাদ। যে নাৎসিবাদের মূল কথা ছিল আর্য রক্তে পৃথিবীর সবচেয়ে সেরা জাতি হচ্ছে জার্মান, অতএব পুরা বিশ্ব বা এই যে ইউরোপ নিয়ন্ত্রণ করার একমাত্র দাবিদার হচ্ছে কে, জার্মানি। এই জার্মানি পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। বুঝতে পারছেন কিনা? এবং আমরা দেখতে পেলাম এই নাৎসিবাদ যখন শুরু হলো তখন জার্মানিতে ক্ষমতায় আসলো যে ব্যক্তি, তার নাম হচ্ছে হিটলার। নাম শুনছেন না? হিটলারের পুরো নাম কি বলেন তো? হিটলারের পুরো নাম কি? হিটলারের পুরো নাম কি? অ্যাডলফ হিটলার। আমরা কিন্তু বলি অ্যাডলফ, নট অ্যাডলফ। কি হবে? অ্যাডলফ হিটলার। যেমন আপনারা যে নুডলস রান্না করেন, এটা কি নুডলস বলেন নাকি নুডলস বলেন? নুডলস। তা এটার উচ্চারণ কি হবে? অ্যাডলফ। কথা বুঝতে পারছেন কিনা? তো এই অ্যাডলফ হিটলারের নেতৃত্বে আমরা দেখতে পেলাম জার্মানিতে একজন উগ্র জাতীয়তাবাদী চিন্তাধারা শুরু হয়ে গেল। তারা চিন্তা করলো পুরো ইউরোপ এখন আমাদের কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য জার্মানি 1939 সালে পোল্যান্ড আক্রমণ করে বসলো। কোথায়? পোল্যান্ড আক্রমণ করে বসলো। ফলে ইউরোপের অনেক রাষ্ট্র কাদের পাশে দাঁড়ালো? পোল্যান্ডের পাশে দাঁড়ালো। আবার আমরা দেখতে পাচ্ছি ইতালি, জাপান এরা কার পাশে এসে দাঁড়ালো? এই যে জার্মানির পাশে এসে দাঁড়ালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে এই তিনটা রাষ্ট্র, অন্যদিকে হচ্ছে এই গ্রুপ, এদের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল, যেটাকে বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল 1939 সালে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান ছিল কত সাল পর্যন্ত? 1945 সাল পর্যন্ত। সেই 1939 থেকে 1945 সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান ছিল, এই সময় এই যুদ্ধ বন্ধ করতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে যে সংস্থা, তার নাম হচ্ছে ওই যে বলছিলাম জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস। তখন বিশ্ব নেতৃবৃন্দ তারা চিন্তা করলো জাতিপুঞ্জ তো ব্যর্থ, এর যুদ্ধ বন্ধ করতে পারতেছে না, তাহলে জাতিপুঞ্জের বিকল্প আমাদের নতুন করে একটা সংস্থা কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য 1941 সাল থেকে রাষ্ট্রগুলো উদ্যোগ নিল, উদ্যোগ নিয়ে বিভিন্ন সম্মেলন করলো, বিভিন্ন চুক্তি করলো। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি 1945 সালের 24শে অক্টোবর একটা সংস্থা প্রতিষ্ঠা হচ্ছে, যার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস, যেটাকে আমরা কি বলতেছি, জাতিসংঘ। এই জাতিসংঘ মূলত প্রতিষ্ঠিত হচ্ছে 1945 সালের কত তারিখে? 24শে অক্টোবর। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য বিশ্ব নেতৃবৃন্দ তারা চিন্তা করলো যে আমরা প্রতি বছর 24শে অক্টোবরকে একটা দিবস হিসেবে পালন করব। কিন্তু 24শে অক্টোবর কি প্রতিষ্ঠিত হচ্ছে? জাতিসংঘ। এই জন্য প্রতি বছর জাতিসংঘ দিবস পালন করা হয় কত তারিখে? 24শে অক্টোবর। তাহলে দিবসগুলো কিভাবে আসছে বুঝতে পারছেন কিনা? যেমন আজকে আপনাদের টপিকের মধ্যে কি আছে? দিবস আছে। তাহলে জাতিসংঘ দিবস কবে? 24শে অক্টোবর। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন দেখেন আরো কিছু বিষয় দেখাই। সেটা হচ্ছে 1972 সালে 5ই জুন বিশ্বের পরিবেশের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে একটা সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, যার নাম হচ্ছে ইউএনইপি, মানে হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বিশ্বের পরিবেশের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে মূলত এই সংস্থাটা কি হচ্ছে, প্রতিষ্ঠা করা হচ্ছে। কি প্রতিষ্ঠান? এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই জন্য তারা চিন্তা করলো যে এই দিনটাকে আমাদের স্মরণীয় করে রাখতে হবে। এই জন্য তারা প্রতি বছর 5 জুন কি হিসাবে পালন করে? এনভায়রনমেন্ট দিবস, মানে হচ্ছে কি, পরিবেশ দিবস। তাহলে দিবসগুলো কিভাবে আসতেছে বুঝতে পারছেন? এবার আসেন ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন মানে কি? আবহাওয়া সংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা। তো 1950 সালের 23 মার্চ, 1950 সালের কত তারিখে? 23 মার্চ বিশ্বের আবহাওয়া সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে একটা সংস্থা প্রতিষ্ঠিত হচ্ছে।
এই জন্য তারা চিন্তা করলো যে এই দিনটাকে আমাদের স্মরণীয় করে রাখতে হবে। এই জন্য প্রতি বছর 23 মার্চ কি হিসেবে পালন করা হয়? বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের যে জনগণ আছে, সকল জনগণের বা সকল মানুষের অধিকার রক্ষার জন্য 1948 সালের 10 ডিসেম্বর তার একটা মানবাধিকার ঘোষণা প্রদান করে, যেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এই দিন যেহেতু সকল বিশ্বের জনগণের অধিকারের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে এই ডিক্লারেশনটা দেওয়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছে সার্বজনীন মানবাধিকার ঘোষণা। এই জন্য তারা এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 10 ডিসেম্বর কি হিসেবে পালন করে? মানবাধিকার দিবস হিসেবে পালন করে। কথা বুঝতে পারছেন? 1987 সালের 16 সেপ্টেম্বর 1987 সালের 16 সেপ্টেম্বর বিশ্বের ওজোন স্তরের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে আমরা দেখতে পেলাম মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষর হচ্ছে। কি প্রোটোকল? মন্ট্রিল প্রোটোকল। এই মন্ট্রিল প্রোটোকলের খেয়াল করে দেখেন উদ্দেশ্য ছিল ওজোন স্তর আছে না, এই ওজোন স্তরে কি দিতে হবে? সুরক্ষা দিতে হবে। একটু দেখায় আপনাদেরকে ওজোন স্তর কোনটা বলা হয়। আমরা জানি এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর উপরে কি আছে? বায়ুমণ্ডল আছে। এই বায়ুমণ্ডলে কয়েকটা স্তর আছে, 5টা স্তর। তার মধ্যে এটা হচ্ছে ট্রোপোমণ্ডল, ট্রোপে স্তর। এরপরে এটা হচ্ছে স্ট্রাটোমণ্ডল। এই স্ট্রাটোমণ্ডলের উঁচুর একদম শেষ প্রান্তে যে স্তর তার নাম হচ্ছে ওজোন স্তর। তাহলে ওজোন স্তর কোন মণ্ডলে অবস্থিত? স্ট্রাটোমণ্ডলে। এখন সূর্য থেকে যে রশ্মিগুলো পৃথিবীতে আসে, এই সূর্য থেকে যে রশ্মিগুলো আসে এর মধ্যে অধিকাংশই আমাদের জন্য পজিটিভ, আবার কিছু রশ্মি আছে যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর, নেগেটিভ। তো সূর্যের যে ক্ষতিকর রশ্মিগুলো আছে এগুলো পৃথিবীতে প্রবেশের ক্ষেত্রে বাধা দেয় হচ্ছে ওজোন স্তর। কিন্তু আমরা পৃথিবীতে প্রচুর পরিমাণ সিএফসি গ্যাস নিঃসরণ করতেছি। কোন গ্যাস? এই যে এসি চালাচ্ছেন, অ্যারোসল, এখানে সিএফসি গ্যাস নিঃসরণ হয়। এই সিএফসি গ্যাস আমরা যে প্রচুর পরিমাণ নিঃসরণ করতেছি এর ফলে ওজোন স্তর কি হয়ে যাচ্ছে? ছিদ্র হয়ে যাচ্ছে। তাহলে ওজোন স্তর ছিদ্র হয়ে গেলে এই সূর্যের ক্ষতিকর রশ্মি কোথায় চলে আসবে? পৃথিবীতে চলে আসবে। ফলে আপনাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হবে, স্কিন ক্যান্সার সহ বিভিন্ন রোগ জীবাণু হবে। বুঝতে পারছেন কিনা? তাহলে এই ওজোন স্তরের সুরক্ষা আমাদেরকে নিশ্চিত করা উচিত, তা না হলে আমরা বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হব। এই ওজোন স্তরের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে 1927 সালের 16 সেপ্টেম্বর মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষর হয়। এই জন্য এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 16 সেপ্টেম্বর কি দিবস হিসেবে পালন করা হয়? ওজোন স্তর দিবস হিসেবে পালন করা হয়। কথা বুঝতে পারছেন কিনা? 7 এপ্রিল 1945 সালে 7 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি সকল জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার মানে কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই জন্য প্রতি বছর 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। কি দিবস? স্বাস্থ্য দিবস। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে দিবসগুলো কেন হচ্ছে বুঝতে পারছেন কিনা? যেমন খেয়াল করে দেখেন 11 জুলাই সকল জনসংখ্যার ডাটা এটা প্রদান বা গ্রহণ করার উদ্দেশ্যে, পরিসংখ্যানের উদ্দেশ্যে আমরা দেখতে পেলাম একটা সংস্থা প্রতিষ্ঠা হলো যার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, ইউএনএফপিএ। কত তারিখে? 11 জুলাই। এজন্য বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে কত তারিখে? 11 জুলাই। তাহলে দিবসগুলো কিভাবে আসছে বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা এখান থেকে দিবস দেখলাম, রাজধানী দেখলাম, মুদ্রা দেখলাম, তারপরে যুদ্ধ দেখলাম, তারপরে হচ্ছে আমরা এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাতিপুঞ্জ, জাতিসংঘ দেখলাম। কথা বুঝতে পারছেন? আপনি কি কোশ্চেন করছিলেন বলেন এবার? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিভাজন। আচ্ছা, এবার আসেন খেয়াল করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করছে যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর নাম হচ্ছে ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স, আর হচ্ছে কোনটা? রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার আগে নাম কি ছিল? সোভিয়েত ইউনিয়ন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছে যে দেশ, জার্মানি, জাপান, আর হচ্ছে কোনটা? ইটালি। এখন আসেন, এটা হচ্ছে কোরিয়া। এই কোরিয়া হচ্ছে 1945 সাল পর্যন্ত কার অধীনে ছিল? জাপানের অধীনে ছিল।
কার অধীনে ছিল? জাপানের অধীনে ছিল। কিন্তু আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছে কে? জাপান। তাহলে জাপানের এই ভূমি এখন কারা দখল করবে? যারা জয়ী শক্তি, ক্ষতিপূরণ দিতে হবে এদেরকে। তো ক্ষতিপূরণ স্বরূপ জাপানের এই ভূমি দখল করবে এই রাষ্ট্রগুলো। কোন রাষ্ট্রগুলো? ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স, আর হচ্ছে কোনটা? সোভিয়েত ইউনিয়ন। কিন্তু এই রাষ্ট্রগুলোর মধ্যে এই একটা গ্রুপ, এরা একটা গ্রুপ, এদের আদর্শ হচ্ছে পুঁজিবাদ। আদর্শ কি? আর সোভিয়েত ইউনিয়নের আদর্শ কি? তাহলে কয়টা গ্রুপ হয়ে গেল? দুইটা গ্রুপ। এখন খেয়াল করে দেখেন, এই দুইটা গ্রুপ, এই জাপানের কলোনি এই কোরিয়া এখন কি করে নিবে? দখল করে নিবে। এটা মূলত আমরা নাম কি বললাম? কোরিয়া। তাহলে কোরিয়া এখন কারা দখল করবে? এই দুইটা গ্রুপ দখল করবে, কারণ এরা পরাজিত শক্তি, এদের জায়গা দখল করে ফেলবে। তো এই সোভিয়েত ইউনিয়ন হচ্ছে এখানে অবস্থিত, আর ইউএসএ হচ্ছে এইদিকে অবস্থিত। তো সোভিয়েত ইউনিয়ন কোরিয়ার এই উত্তর অংশ দখল করা শুরু করলো, আর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স কোন অংশ দখল করা শুরু করলো? দক্ষিণ অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তারা ভাগ বাটোয়ারা করা শুরু করছে। কথা বোঝেন নাই? এ এক ভাগ নিচ্ছে, ও এক ভাগ নিচ্ছে। ও বলতেছে আমার বাড়ির কাছে এই অংশ, আমি এটা নেবো। ও বলতেছে তাহলে আমি এই অংশ নিব। তাহলে একটা কোরিয়া যখন দুইটা রাষ্ট্র দখল করা শুরু করবে, তখন কোরিয়া কি হয়ে গেল? দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এটা উত্তর কোরিয়া, কারণ কোরিয়ার এটা হচ্ছে উত্তর দিক, আর এটা হচ্ছে কি? দক্ষিণ দিক। এজন্য এটার নাম হচ্ছে উত্তর কোরিয়া, এটার নাম কি? দক্ষিণ কোরিয়া। এই দুই কোরিয়া বিভক্ত করা হয়েছে যে রেখা দিয়ে, তার নাম হচ্ছে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে কেন ভাগ হয়েছে বুঝতে পারছেন না? জাপান তো আর কোরিয়া নিতে পারবে না, কারণ কোরিয়া তো ওরা নিয়ে নিল। আপনি যুদ্ধে পরাজিত হলে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, আর আপনি জয়লাভ করলে আপনি তখন নিতে পারতেন অন্য থেকে। মনে করেন দুই ভাই মারামারি করছেন একটা কলম নিয়ে, এখন কলম কে পাবে? যে মারামারিতে জয়লাভ করবে। পরাজিত ব্যক্তি কি কলম পাবে? এটা হচ্ছে মূল বিষয়। বিশ্বে হচ্ছে শক্তির লড়াই, যার শক্তি যত বেশি সে তত বেশি কি করতে পারবে? দখল করতে পারবে, আধিপত্য বিস্তার করতে পারবে। তো আজকে আমরা মূলত আপনাদের সকল টপিক কি করে ফেললাম, যেগুলো আজকে লেকচারে ছিল আলোচনা করে দিলাম, এবং এই যে পিডিএফ এটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখন আসেন আজকের লেকচারের উপরে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে একটু বিশ্লেষণ করবেন। আজকে তো বিশ্লেষণ করা যাবে না, এটা আমরা আরেকদিন আপনাদেরকে হচ্ছে ইয়ে করে দিব অন্য একটা টপিকে। একদম আপনাদের একটা টপিক আছে যার নাম হচ্ছে বৈশ্বিক ইতিহাস। এই বৈশ্বিক ইতিহাস যখন পড়াবো তখন ইসরায়েল ফিলিস্তিন ইস্যু একদম টোটাল চলে আসবে, একদম শুরু থেকে ওই 1917 সালের বেলফোর ঘোষণা থেকে শুরু করে একদম বর্তমান পর্যন্ত। তবে আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, যেহেতু বলছেন একেবারে যদি কিছু না দেখায় তাহলে আপনারা মন খারাপ করবেন যে স্যার একটু বললাম দেখাইলেন না। এটা হচ্ছে ফিলিস্তিন। বুঝতে পারছেন? এই ফিলিস্তিনের অধিকাংশ জনগণ হচ্ছে মুসলিম। সামান্য এখানে 2, 3, 4, 5টা কমিউনিটি ছিল যারা হচ্ছে ইহুদি পূর্বে। বুঝতে পারছেন? তাহলে ইহুদি জাস্ট এখানে, আর সকল অঞ্চল জুড়ে কারা? মুসলিমরা। আর এই রাষ্ট্রের নাম কি ছিল? ফিলিস্তিন। ফিলিস্তিন। কিন্তু আমরা দেখতে পেলাম ধীরে ধীরে এই যারা ইহুদি ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরা ধীরে 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 এই জায়গা বা এই অঞ্চলে তারা জমি কেনা শুরু করলো, এবং বিশ্বের অনেক শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ওদের হাত ধরে 1948 সালে এই অঞ্চল স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা প্রদান করলো। 1948 সালে এই ইহুদিরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো। কত সালে? 1948 সালে। ইসরায়েল। কথা বুঝতে পারছেন কিনা? এরপরে আমরা দেখতে পেলাম এই ইসরায়েল বিভিন্ন সময়, কখন 1956, 1967, 1973 সালে এদের বিভিন্ন অঞ্চল দখল করে নিছে। ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল কে দখল করে নিছে? ইসরায়েল। এখন যদি আপনারা মানচিত্র দেখেন তাহলে দেখতে পাবেন এখানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে পূর্ব জেরুজালেম। জেরুজালেম বা হচ্ছে গাজা। বুঝতে পারছেন কিনা? এটা। আর এখানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে পশ্চিম তীর। পশ্চিম তীর। এই দুইটা পার্ট হচ্ছে মুসলমান, মানে ফিলিস্তিন। আর পুরা দেশ কারা দখল করে নিছে? ইসরায়েল। কথা বোঝেন নাই? পুরাটাই এখন কি? ইহুদিরা। আর এই দুইটা জায়গা এখন মুসলমানদের অধীনে। একটা হচ্ছে পশ্চিম তীর, আর একটা কি বললাম? এই যে পূর্ব জেরুজালেম বা গাজা।
এই পূর্ব জেরুজালেম বা গাজা এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে হামাস। কারা? হামাস। আর পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে কারা? ফাতাহ। ফাতাহ কেমন? তাবলিগ জামাত চেনেন? কোনো ঝামেলায় যাওয়া যাবে না, আমরা আমাদের মতন কি করব? ধর্ম পালন করব। এই যে ফাতাহ হচ্ছে, আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্ব করব না। এই ইসরায়েল আমাদের সব দখল করে নিছে, কোনো সমস্যা নাই, মুসলিম মেরে ফেলতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ওদের সাথে কোনো দ্বন্দ্ব করব না, আমরা আমাদের মতন থাকবো। বুঝতে পারছেন? আর এই হামাস তারা হচ্ছে বলে যে এই ফিলিস্তিন ভূখণ্ড এটা আমাদের মাতৃভূমি, এটা কখনো ইহুদিদের অধীনে থাকতে পারে না। আমাদের পবিত্র ভূমি যে হচ্ছে আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস সহ পুরা ফিলিস্তিন আমরা কি করে নিব? দখল করে নিব। এটা মুসলমানদের আবাস ভূমি। এরা হচ্ছে ফাইট করে বেঁচে থাকতে চায়। দেখেন না মাঝে মধ্যে এই যুদ্ধে নিহত হচ্ছে, তারপরে এই যে ঝামেলা হচ্ছে ইসরায়েলের সাথে ফিলিস্তিন, মূলত ঝামেলা হচ্ছে কাদের? এই হামাসের, এই যে গাজা বা জেরুজালেম। পশ্চিম তীরের লোককে যুদ্ধ করতেছে। সেটা তো আপনাদেরকে বললাম যে পশ্চিম তীরের লোক কেমন বলছি না, আর এই অঞ্চলের লোক কেমন বলছি না। কথা বুঝতে পারছেন কিনা? এখানে লোক কেমন বলতে এখানে মূলত নিয়ন্ত্রণ করতেছে কারা? ফাতাহ। যারা নিয়ন্ত্রণকারী শক্তি তারা এরকম। কথা বুঝতে পারছেন? যেমন এতদিন আগে ছিল আওয়ামী লীগ, ভারতের সাথে কোনো দ্বন্দ্ব করা যাবে না, ওরা আমাদের নিচ্ছে নিক, কোনো সমস্যা নাই, সীমান্তে মানুষ মারতেছে মারো। কিন্তু এখন কি বলতেছে? কথা বোঝেন নাই তো? এই এরকম। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে মূল বিষয়। তো আচ্ছা স্যার, নারী দিবস নিয়ে একটু আলোচনা করবেন প্লিজ। আচ্ছা, নারী দিবস হচ্ছে সেটা কত তারিখে বলেন? 8 মার্চ। 8 মার্চ। আর হচ্ছে রোকেয়া দিবস কবে? 9 ডিসেম্বর। ঠিক আছে এটা। আচ্ছা, নারীদের অধিকার সংরক্ষণের জন্য এই দিন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জাতিসংঘের মাধ্যমে। এই জন্য 8 মার্চ হচ্ছে কি? নারী দিবস। আর বেগম রোকেয়া জন্মগ্রহণ করছে এবং মৃত্যুবরণ করছে হচ্ছে 9 ডিসেম্বর। এই জন্য এই দিনটাকে কি বলা হচ্ছে? রোকেয়া দিবস। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু আর ওদিকে যাচ্ছে না, আপনাদের সময় শেষ হয়ে আসছে। আবার আমাদের 9টা কি বলে 8টা থেকে আরেকটা ক্লাস শুরু হবে, এই জন্য আর ওদিকে যাচ্ছে না। তো আজকের লেকচারের উপরে আপনাদের কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকের লেকচারের উপরে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন? স্যার, শীট কি আমরা পাবো? হ্যাঁ, এই শীট আপনাদেরকে কোচিং এ দেওয়া হবে, কোচিং থেকে আপনারা হচ্ছে পিডিএফ নিয়ে নেবেন। ঠিক আছে স্যার, বিয়াদবি না করলে আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, আর বর্তমানে আমি কর্মসূত্রে অবস্থান করছি হচ্ছে মাগুরাতে, মাগুরার ফ্যামিলি প্ল্যানিং অফিসার। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? এখন সেটা আপনাদের কোচিং জানে যে হচ্ছে আসলে কে নিবে, কি বৃত্তান্ত। আমি আন্তর্জাতিক আর জিওগ্রাফি এই দুইটা পার্ট মূলত হচ্ছে নেই আসলে। সময় তো থাকে না, জাস্ট শুক্র এবং শনিবার, যেহেতু সরকারি চাকরি করি, শুক্র শনি আমার ছুটির দিন, এই জন্য এই দুইটা দিন ছাড়া আমি ক্লাস নিতে পারি না। ঠিক আছে। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন অনলাইনে? আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। না না, এখন রাত্রে বলে আপনাদের হচ্ছে লোক কম, দিনের বেলা হচ্ছে বেশি থাকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার আবার হচ্ছে তার উপরে হচ্ছে আপনাদের কি বলে রাত্রে। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। তোমাদের এটা তো বুঝলাম যে তোমাদের টাইমটা দেরি হইতেছে, এটা তো বুঝছি যে তোমার প্রেশারটা বেশি করে যাইতেছে। একা মানুষ কেউ কয় চা দাও, আর মাইয়াগুলো একটা আমাকে এইটা দাও, এটা দাও, মাইয়াগুলো লিপস্টিক দাও নাকি? আগে কিন্তু না, ওরা যেটা তো মেয়েরা খাটায়, হ্যাঁ এই নাস্তা আনতে দাও, চা দাও, কিন্তু আগে যে আমাদের ছিল সেটা আবার শয়তান আছে, এটা মাইয়া দিত না। ও আচ্ছা আচ্ছা। এই কইতেছে চায়ের দাম বেশি, চিনির দাম বেশি, এত দেয়, কিন্তু ওরে কইছে নিরীহ। হ্যাঁ, ওরে পাইছে নিরীহ, নিরীহ ওরে এখানে হুকুম দেয়। আচ্ছা আচ্ছা। এনে করতে প্রেসার করে, এনে কইছে ওর পাশাপাশি ওর একটু ইটার দিয়া মনে করে যদি 10টায় ছেড়ে দিতে পারি, বা বিকেল সেটা আরেকটা ওর কলিগদের সাথে দিলে ভালো হইলো। একটা ছেড়ে যদি দিতে পারতাম নিয়ম, তাহলে প্রেসারটা কমে যেত। 2 শিফটে 2 জন। হ্যাঁ,
200 প্রয়োজন না, আবার আমাদের লাগে 200 দুইটাই লাগে। মনে করেন একটা টিচার, মনে করেন একটা দাঁড়াই থাকলো, এনে ক্লাস চলে, নিচে ক্লাস চলে, ওইনে ক্লাস চলে, ও, ওইনে একটা হ্যাঁ, টিচার সেটা পানি লাগে কিনা, আবার লাইভ লাইভ কাইটে গেল কিনা, ঠিক আছে, ও কয় দিক ধরে নেবো। একটা টিচার রাগাই বাইরে আমার ক্লাসে চা দিল না, আরেকটা টিচার টিচার তারা বুঝতেছে না যে এর আসলে সারাদিনে নাস্তাটা দিল, কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ দিলে ফেলে গরম, ঠিক আছে। এখন মনে করেন ও ছেলেটা কি করবে, এখন পড়ছে বিপদ। এক মেয়ে হচ্ছে এখানে যে যারা দিয়ে আসছে না, তো ছেলে না রে, না আরে ও আপনি সিলেট গেছেন কখনো? না না, সিলেট সাথে ক্লাস নেন না যে ওইটা? বলতেছে স্যার হ্যাঁ এই সুন্দর বাসে কি এই এক দুইজনই থাকে হুম। অফলাইনে, হুম। ওদের নাই। না আমি বলতেছি সমস্যা নাই, এর আজকে শুক্রবার, আবার দিতে হচ্ছে সন্ধ্যার ব্যস্ত, এই জন্য এমনি সব ব্যস্ত। আমাদের এই প্রথম পরে প্রথম শুক্রবার ক্লাস দিলাম আপনার দিয়ে, শুক্রবার ক্লাস আসেন আমাদের এই শাখা কনফিডেন্সের ওরে বাবা, টিস্যু হলো কনফিডেন্সের এই শাখা, যে আমাদের আম্বরখানা শাখা ছাত্রী ভর্তি হয়েছে। সিলেট যে একটা নিয়ে চা বাগান আনতে ঢুকছিলাম, মনে আছে? পরে নাকি হাজবেন্ড যে ধরছিল, আরে জানি কে বলছিল, তারপর বিবাহিত আপনি কিন্তু বিবাহিত কয় না, তারপরে না, ধরে না কেন? মানে শোয়েব ভাই ছিল যে ছিল, আপনাদের মেয়ে একটা স্যার আসছে, আমার বউ নিয়ে চা বাগানে এসে লোকটা আমার ফোন দিয়েছে, আমি বললাম, আপনার বউ যে ম্যারেড তোমার কাছে কয়ই নেই, ম্যারেড মেইলে আমি যাবো কেন? আপনার চিন্তা করেন, আপনার বউ চা বাগানে ঘুরেছে, নাকাম করার কিছু নাই। ওদিকে নাস্তা করা শেষ, গীতার মনে করলাম শুক্রবার আসছো না, শুক্রবার বন্ধ থাকে, আজকে প্রথম শুক্রবার ক্লাস, আর এটা তো আসেই না। কালকে আছে তো ক্লাস, কালকে ক্লাস আছে না, কালকে মনে হয় নাই। ক্লাস করছো আজকে, আর অনলাইন এড করে দিছে অনলাইনে ওই যে কোড 730 আছে, ওটাতে দিছে আর কি, ক্লাস হয়েছে ওটাটা, আমাদেরটা মনে হয় না, এই জন্য দেয় না। কোনো সমস্যা হলে বললাম, নিয়মিত ক্লাস করবো এসে। স্যার স্যার একটা প্রশ্ন জানা ছিল যে এক্সাম হইব 18 তারিখ না কত তারিখ, একটা এটা না গণিতের উপর মনে হয়, গণিত কতটুকু করতে হইব এটা মানে বিস্তারিত বলছে, এখন পুরাটাই কি করতে হইব, পুরা বই নাকি ওটার দ্বারা জিজ্ঞাসা, ওটা পুরাতন বলা 10 থেকে 20তম গ্রেডে পড়ছি। তুমি আমি তো ফাইনালিতে ঢুকছি, লেনে জুবার ভাই আসো, এটা জিজ্ঞেস কোথায় করো। আছে এইটা বল। আসবে তো, ওই পাশে গেছে। ও আম্বর খানাইছে, ডিম খাইছে আমি, হাদিসের দুইটা খাইতে আছে, বলতে হাসি ডিম খাইতে হইছে, হাদিসের পায়ে নেই, আমার কাশি কাশি আছে, আমি খাওয়ানো। দুইটা হাসি ডিম আয়, খাইতে আয়। আমি কে সাইদুল ভাই বিবাহিত লোক তো রাত্রে উসুল করে নাই। মোটা হুজুর মানুষ তো হ্যাঁ, পাতলা, দুইটা হাসি ডিম সে ডিম খাইলে তো সেক্স ওঠে, হুম সে ডিম আর গরুর মাংস হেভি কাজে দেয়। হেবি গেল। আর যদি পারেন এটা হচ্ছে হাঁসের ডিম কাঁচা, বুঝতে পারছেন? আর দুধ আছে না গরম, গরম দুধের মধ্যে হাঁসের ডিম, কাঁচা ডিম, বুঝেন নাই? মানে এই যে কুসুমটা ফাটাই খাবেন, দেখবেন ব্যাপক সেক্স হরমোন বৃদ্ধি পায়। শুরু করে দেয় এটা স্যার। আমাদের সাজু আঙ্কেল কই? সাজু স্যার তো আসতে সময় লাগবে, নামাজ শেষ করে আসতে হবে 10 মিনিট সময়। আপনি ছাড়ার পর আমি ঢুকি, এরপরে সাইজু স্যার নাকি আমি ঢুকে দেবো? ভিডিও গুলো বলাবার পাই, তাহলে আপনি
আমি উঠাই দিই, কিছু পোলাবার আসুক, উঠাই আমি ক্যাডেটের গার্জিয়ানরা আসলো, তারা কাছে 16 ডিসেম্বর কি করে প্রোগ্রাম করতে হবে। আবার